1990 সালে বার্নার্ড লুইসের একটা বিখ্যাত প্রবন্ধ বের হয়েছিল, সেটার নাম হলো দ্য রুটস অফ মুসলিম রেইজ, এবং সেইখানে উনি ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস এই কথাটা ইউজ করছিলেন এবং উনি বলতেছিলেন যে পশ্চিমের সাথে মুসলিমদের একটা সভ্যতাগত দ্বন্দ্ব আছে, একটা ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস আছে। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর সংঘাতের ধরন বদলে যাবে। আগে সংঘাতগুলো হতো একটা দেশের সাথে আরেকটা দেশে, এখন সংঘাতগুলো হবে একটা সভ্যতার সাথে আরেকটা সভ্যতা। দেশগুলো থাকবে কিন্তু সভ্যতাগত যে পরিচয় এটাই রাজনীতির মূল চালিকা শক্তি হবে। দুটা সভ্যতার সাথে পশ্চিমা সভ্যতার সংঘাত হবে। একটা হলো চৈনিক সভ্যতা, চীন সহজ ভাষায়, আরেকটা হলো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরাইশের দ্বন্দ্বটা কি নিয়ে ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিতার দ্বন্দ্বটা কি নিয়ে? ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্ব। একইভাবে পশ্চিমা সভ্যতার সাথে আমাদের দ্বন্দ্বটা এই দ্বন্দ্বের অংশ। একত্ববাদী ধর্মে স্রষ্টার যেসব বৈশিষ্ট্যের কথা বলা হয়, সেকুলার ব্যবস্থায় রাষ্ট্রের উপর এই বৈশিষ্ট্যগুলো আরোপ করা হয়। পশ্চিমা সভ্যতার সাথে আমাদের যে সংঘাত আছে, এ কথা সাইদ কুতুব রাহিমাহুল্লাহ বলছেন, আবুল হাসান নাদভী বলছেন, মুস্তাফা সাবরি বলছেন, মাওলানা মওদুদী বলছেন, আব্দুল কাদের আওদা বলছেন, আল্লামা আহমদ শাকির বলছেন, আল্লামা শানকিতি রাহিমাহুল্লাহ বলছেন। হক ও বাতিলের যে চিরন্তন দ্বন্দ্ব, ইসলাম আর জাহেলিয়াতের মধ্যে যে সংঘাত, আমাদের জমিনে আমাদের সময়ে এটার বাস্তবতা হলো সেকুলার রাষ্ট্র। ইসলাম এখনো সেকুলার রাষ্ট্রের কর্তৃত্ব মানে নাই, ইসলাম এখনো সেকুলারিজমের আধিপত্য মেনে নেয় নাই। ইসলাম হলো প্রতিরোধের শেষ ফ্রন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান, আম্মা বাদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি কি টায়ার্ড মনে হচ্ছে? আওয়াজ নাই? আর 40-50 মিনিট কথা শুনতে পারবে? মনোযোগ দিতে পারবে? মনোযোগ দিতে আমি একটু টেস্ট করি আপনাদের মনোযোগ আছে কিনা, ঠিক আছে? জবাব দেন দেখি। 5+3 কত? 8+7 কত? 25+22 কত? 25+27 কত? 63 × 152 কত? এটা পারবেন না। এটা না পারার সমস্যা না, এটা স্বাভাবিক, এটা না পারারই কথা। এই ধরনের অঙ্কগুলো আমরা ডিভাইস ছাড়া করা কঠিন বা কাগজপত্র ছাড়া করা কঠিন। কিন্তু কঠিন কেন? কেন কঠিন? কেন আগের 3টা অঙ্ক আমরা খুব ইজিলি মনে মনে করতে পারি আর পরের অঙ্কটা আমরা করতে পারি না? কারণ এখানে প্রসেসটা ডিফারেন্ট। যেই প্রক্রিয়া এই অঙ্কটা করতে হয় সেই প্রক্রিয়াটা ডিফারেন্ট। আমাদের ব্রেইন এত বড় হিসাব একসাথে করতে পারে না, আমরা এটা ভাগ ভাগ করে করতে হয়। গুণটা আপনারা কিভাবে করবেন? প্রথমে একটা সংখ্যা দিয়ে গুণ করবেন, তারপরে অন্য সংখ্যাটা দিয়ে গুণ করবেন, তারপর যোগ করে মিলাবেন, রাইট? এবং এই জিনিসটা মনে মনে করা ডিফিকাল্ট। আমরা মনে মনে অনেক অঙ্ক করতে পারি, এগুলো নিয়ে আলাদা বই আছে, মানসাঙ্ক, মেন্টাল ম্যাথ, এরকম অনেক বই আছে। কিন্তু সব ধরনের অঙ্ক কিন্তু মনে মনে করা যায় না। যেমন মনে করেন সরল অঙ্ক মনে মনে করা সম্ভব, ত্রিকোণমিতি, ক্যালকুলাস, এগুলো মনে মনে করা সম্ভব না। ইনফ্যাক্ট অনেক বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো মনে মনে করা সম্ভব না। একটু আগে আমি যেটা বললাম, এটা একটা বড় হুন যেটা মনে মনে করা সম্ভব না, কারণ এগুলো করতে গেলে খুব তাড়াতাড়ি এটা বেশ জটিল হয়ে যায় এবং ধাপে ধাপে এটা করতে হয়, যেটা কাগজ কলম ছাড়া হয় না, মনে মনে করা যায় না। সাধারণত কিছু মানুষ এটা পারে, সাভান যারা তারা পারে, বাট নর্মাল মানুষরা সাধারণত এটা পারে না। এখন অঙ্ক নিয়ে আসলে কথা কেন? আমাদের আলোচনা তো অঙ্ক নিয়ে না। আমি অঙ্কর কথাটা টানলাম চিন্তার সাথে একটা সম্পর্ক দেখানোর জন্য। যে কথাগুলো আমি অঙ্কের ব্যাপারে বললাম, এই কথাগুলো চিন্তার ক্ষেত্রেও খাটে। অনেক অঙ্ক মনে মনে করা যায়, অনেক চিন্তাও মনে মনে করা যায়, কিন্তু যেভাবে সব অঙ্ক মনে মনে করা যায় না, সেভাবে সব চিন্তাও মনে মনে করা যায় না, ঠিক আছে? অনেক চিন্তা আছে যেগুলো ধাপে ধাপে করতে হয়, কাগজ কলম নিয়ে করতে হয়। আমি একটা এক্সাম্পল দিই। আমরা অনেকগুলো মেন্টাল শর্টকাট ইউজ করি আমাদের দৈনন্দিন জীবনে হিসাব করার জন্য বা চিন্তা করার জন্য। ধরেন রাশ আওয়ারের সময় আপনি বের হবেন, আপনি কোথাও যাবেন, প্রচন্ড যানজটের সময়, তখন আমরা কি করি? আমরা কি হিসাব করি যে এখন রাস্তায় কতগুলো গাড়ি থাকবে, আমি যেখানে যেতে যাচ্ছি ওখানে যেতে কতগুলো সিগন্যাল পড়বে? আমরা কিভাবে হিসাব করি? আমরা এভাবে হিসাব করি। আমরা একটা শর্টকাট ইউজ করি, আমরা 1 ঘন্টা সময় বাড়াই নি। যে আগে যদি আমার যেতে 1 ঘন্টা লাগতো, রাশ আওয়ারের সময় হয়তো বা আমার অ্যাডিশনাল 1 ঘন্টা লাগবে, আমরা 1 ঘন্টা সময় হাতে নিয়ে বের হই। ডাক্তারের ক্ষেত্রে যেই ডাক্তারের পসার বেশি, যেই ডাক্তারের বাসার মানে অফিসের সামনে, চেম্বারের সামনে অনেক বড় লাইন, আমরা ধরে নেই যে এই ডাক্তারটা নিশ্চয়ই ভালো দেখেই তার সামনে এত লোকের ভিড়। কোনো একটা অনুষ্ঠানের জন্য আপনি পোশাক কিনবেন, আপনি যদি একটা নামি কোম্পানির দামি পোশাক কিনেন, আপনি ধরে নেবেন যে এটার কোয়ালিটি ভালো এবং এটা প্রবাবলি ফ্যাশনেবল। এটা একটা মেন্টাল শর্টকাট। আরেকটা এক্সাম্পল দেই।
আমরা সবাই ফুটবল খেলা সম্পর্কে মোটামুটি জানি। ফুটবলে ক্রস করে না, ওই যে উইং থেকে উড়ায় মারে পেনাল্টি বক্সের ভেতরে। আচ্ছা, এটা একটা প্লেয়ার হিসাব করে কিভাবে বলটা কিভাবে রিসিভ করবে, এই হিসাবটা কিভাবে হয়? এটার একটা শাস্ত্রীয় উপায় আছে, যে বলটা কত গতিতে মারা হইলো, এটার অ্যাঙ্গেল কি, এখানে স্পিন কতটুকু আছে, উইন রেজিস্ট্যান্স কত, একটা ফর্মুলা আছে, ক্রাশের অঙ্ক, প্রজেক্টরের অঙ্ক। ওই ফর্মুলায় বসালে আপনি এটা করতে পারবেন। এখন প্লেয়ার কি মাঠের মধ্যে খাতা কলম নিয়ে অঙ্ক করে কিনা? না, সে একটা মেন্টাল শর্টকাট ইউজ করে। কি করে? সে 3টা কাজ করে। প্রথমে সে চোখ দিয়ে বলটা ফলো করে, তারপর সে তার গতিপথটা পরিবর্তন করে নেয়, যেখানে বলটা গিয়ে পড়বে মনে হচ্ছে সে তার গতিপথ ওদিকে করে নেয়। এবং তৃতীয় ধাপটা হলো সেটা স্পিডটা অ্যাডজাস্ট করে, যাতে করে সে সঠিক সময় গিয়ে বলটার কাছে পৌঁছাতে পারে। এবং এই 3টা জিনিস খুব তাড়াতাড়ি হয়, 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে। এভাবেই খেলা হয়। এখন এই যে আমরা মেন্টাল শর্টকাট ইউজ করি, এগুলোকে বলে হিউরিস্টিক্স। ঠিক আছে, মেন্টাল রুলস অফ থাম্ব। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এরকম অনেকগুলো মেন্টাল শর্টকাট ইউজ করি, এবং এই মেন্টাল শর্টকাট ইউজ করা খুবই জরুরি। তবে সব ধরনের চিন্তা এভাবে শর্টকাটে হয় না। সেম জিনিস চিন্তা করেন, আপনি এক জায়গায় মিসাইল মারবেন, মিসাইলটাও ক্রসের মতো সেম জিনিস, এটা একটা প্রজেক্টাইল। কিন্তু তখন কিন্তু আপনি সেন্সে হিসাব করবেন না, আপনি তখন ক্যালকুলেটর দিয়ে, কম্পিউটার দিয়ে নানা হিসাব করে কাজটা করবেন। কেন? জিনিসটা সেম। কারণটা হলো হিউরিস্টিক্স দিয়ে যখন আমরা কাজ করি, মেন্টাল শর্টকাট দিয়ে আমরা যখন কাজ করি, তখন কাজটা খুব দ্রুত হয়, কিন্তু অ্যাকুরেসি কম হয়। আর আমরা যখন ধাপে ধাপে কোনো কাজ করি, জটিল হিসাব করি, তখন এটা স্লো হয় কিন্তু অ্যাকুরেট হয়। এবং মেন্টাল শর্টকাট দিয়ে আমরা যখন চিন্তা করি, সাধারণত কমপ্লেক্স প্রবলেম এভাবে সলভ করা যায় না, জটিল সমস্যা এভাবে সমাধান করা যায় না। সমস্যা হলো দুনিয়ার বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিস আসলে কমপ্লেক্স প্রবলেম, এগুলো কয়েক ধাপে সমাধান করতে হয়। এখন আপনি যদি এটা মেন্টাল শর্টকাট দিয়ে সলভ করতে চান, এক লেগে সমাধান করতে চান, তখন ব্যাপারটা হয়ে যায় মনে মনে ক্যালকুলেস করার মতো, তখন ব্যাপারটা হয়ে যায় মনে মনে ত্রিকোণমিতি করার মতো। সেটা করতে গেলে কি হবে? ভুল অ্যান্সার আসবে, রাইট? সো এই বিষয়টা আমাদের মনে রাখা দরকার। আমাদের আজকের যে আলোচনা, সভ্যতার সংঘাত, এটা এরকম একটা বিষয়। সভ্যতার সংঘাত নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা আছে, পক্ষে বিপক্ষে আলাপ আছে। তবে মোটা দাগে আমরা সবাই একমত যে এক ধরনের সংঘাত আছে। মোটা দাগে আমরা সবাই একমত যে উম্মার মধ্যে সভ্যতার একটা সংকট আছে। কেউ যখন প্রশ্নটা হয়, এবং আমরা সবাই এটাতেও একমত যে আমাদের কিছু একটা করা উচিত, কেউ যখন প্রশ্নটা হয় যে কি করা উচিত, হোয়াট ইজ টু বি ডান, তখন আমরা এই কাজটা করি, আমরা এটা এক লাইনে সলভ করার চেষ্টা করি। কিন্তু এটা এক লাইনে সলভ করার মতো প্রবলেম না, এটা 5+3=8 না, এটা একটা কমপ্লেক্স প্রবলেম। এটা ত্রিকোণমিতির মতো একটা সমস্যা, বা ক্যালকুলাসের মতো একটা সমস্যা, বা অ্যাটলিস্ট সরল অঙ্কের মতো একটা সমস্যা। এটা যদি আমরা ওইভাবে সলভ করতে যাই, তাহলে কি হবে? উত্তরটা ভুল আসবে। এই জন্য এই ইন্ট্রোটা আপনাদের জন্য। আমি যেটা চেষ্টা করব সেটা হলো এই যে আলোচনাটা, এই আলোচনাটা ধাপে ধাপে কিছুটা প্রেজেন্ট করার চেষ্টা করব। আমি এটা বলবো না যে এটার মাধ্যমে পুরো জিনিসটা আপনার সামনে খোলাসা হয়ে যাবে। এটা একটা জটিল বিষয়, এখানে নানা ধরনের নুয়ান্স আছে, গভীরতা আছে। বাট ইনশাআল্লাহ তাআলা এটার মাধ্যমে ওভারঅল একটা আইডিয়া, মানে মূল সমস্যাটা কিভাবে চিন্তা করা যেতে পারে, কিভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি, এটা আপনার সামনে ইনশাআল্লাহ তাআলা স্পষ্ট হবে। আমি আলোচনাটা 3 ভাগে ভাগ করব। প্রথম অংশে আমরা সভ্যতার সংঘাত নিয়ে কথা বলবো, যে সভ্যতার সংঘাত তত্ত্বটা আসলে কি, এটা কারা দিল, এটার পক্ষে বিপক্ষে কি ধরনের যুক্তি আছে, ইসলামের জায়গা থেকে এটার ব্যাপারে আমাদের অবস্থান কি হওয়া উচিত, এরকম। সেকেন্ড যে সেকশনটা, সেখানে আমরা সভ্যতার উত্থান এবং পতন বা সভ্যতার জীবন চক্র, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং আমরা দেখার চেষ্টা করব এই আলোচনার প্রেক্ষিতে বর্তমান বিশ্ব ব্যবস্থা এবং মুসলিম উম্মার ব্যাপারে আমরা কি ধরনের ইনসাইট পেতে পারি। আর ফাইনালি তৃতীয় যে সেকশনটা, সেখানে আমি চেষ্টা করব আগের দুটো আলোচনাকে বাংলাদেশের সাথে লিঙ্ক করা, সভ্যতার সংঘাতের রূপটা বাংলাদেশে কি, এবং সভ্যতার উত্থান পতনের যে স্টেজেস আছে, যে ধাপগুলো আছে, সেটার আলোকে আমাদের কি ইনসাইট আমরা পেতে পারি বাংলাদেশের ব্যাপারে। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। বাই দ্য ওয়ে, 52 গুণ 163 হলো 9576। এটা আমি মনে মনে করিনি, আগেটি করে আনছি। আচ্ছা, সভ্যতার সংঘাত বা ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস, এই ধারণাটা বা এই কনসেপ্টটা পপুলারাইজ করছেন বা জনপ্রিয় করে তুলছেন আমেরিকার একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, ওনার নাম হলো স্যামুয়েল হান্টিংটন। 1993 সালে ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে উনি একটা প্রবন্ধ লিখছিলেন এই নামে, এবং এর 3 বছর পর 1996 সালে এটা একটা বই আকারে বের হয়।
যেটা সাবটাইটেল ছিল দ্য রিমেকিং অফ দ্য ওয়ার্ল্ড অর্ডার, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস। তবে ইন্টারেস্টিংলি এই কথাটা আসলে তার আবিষ্কার না, এবং এই কনসেপ্টটা আসলে তার তৈরি না। তার আগে আরেকজন ওয়েস্টার্ন স্কলার এই ধারণাটা এবং এই ফ্রেজটা কয়েন করছিলেন। তার নাম কে বলতে পারবে? এই ভদ্রলোক একজন ওরিয়েন্টালিস্ট, একজন জায়নিস্ট এবং একজন ইহুদি। তার নাম হলো বার্নার্ড লুইস। 1990 সালে বার্নার্ড লুইসের একটা বিখ্যাত প্রবন্ধ বের হয়েছিল বা কুখ্যাত প্রবন্ধ বের হয়েছিল, সেটার নাম হলো দ্য রুটস অফ মুসলিম রেজ, মুসলিমদের ক্রোধের শেকড়। এবং সেইখানে উনি ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস এই কথাটা ইউজ করছিলেন এবং উনি বলতেছিলেন যে পশ্চিমের সাথে মুসলিমদের একটা সভ্যতাগত দ্বন্দ্ব আছে, একটা ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস আছে। এই ধারণাটা এবং এই ফ্রেজটা পরবর্তীতে স্যামুয়েল হান্টিংটন ব্যবহার করছে। তো ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস স্যামুয়েল হান্টিংটনের যে ফ্রেজই, সেটার এটা অর্থ কি? এটার অর্থ হলো সিম্পলি স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবীতে সংঘাতের ধরন বদলে যাবে। আগে সংঘাতগুলো হতো একটা দেশের সাথে আরেকটা দেশের, এখন সংঘাতগুলো হবে একটা সভ্যতার সাথে আরেকটা সভ্যতার। দেশগুলো থাকবে কিন্তু সভ্যতাগত যে পরিচয়, এটাই রাজনীতির মূল চালিকা শক্তি হবে। এবং বিভিন্ন সভ্যতার মধ্যে যে পার্থক্যগুলো আছে, বিশ্বাসের পার্থক্য, মূল্যবোধের পার্থক্য, সংস্কৃতির পার্থক্য, এই পার্থক্যগুলোর কারণেই সংঘাত হবে। এবং হান্টিংটন আরো একটা কথা বললেন, সেটা হলো দুটা সভ্যতার দিক থেকে পশ্চিমাদের জন্য চ্যালেঞ্জ আসবে। দুটা সভ্যতার সাথে পশ্চিমা সভ্যতার সংঘাত হবে। একটা হলো চৈনিক সভ্যতা, সিনিক সিভিলাইজেশন, চীন সহজ ভাষায়। আরেকটা হলো ইসলাম। আচ্ছা, তো হান্টিংটনের এই যে থিসিসটা বা তার যে তত্ত্বটা, এটার পক্ষে বিপক্ষে অনেক তর্ক আছে, অনেকেই এটার সমালোচনা করছে। হান্টিংটনের যারা ব্যাপক সমালোচনা করছেন তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্রিটিক সম্ভবত এডওয়ার্ড সাইড। আপনি এডওয়ার্ড সাইডের নাম অনেকেই শোনার কথা, ওরিয়েন্টালিজমের লেখক। এডওয়ার্ড সাইড যেটা বলছেন সেটা হলো হান্টিংটন এবং বার্নার্ড লুইসরা সভ্যতাকে অতি সরলীকরণ করছেন, ওভার জেনারেলাইজেশন করছেন। তারা ব্যাপারটা এমনভাবে প্রেজেন্ট করছেন যে একটা সভ্যতার ভেতরে সবাই মনে হয় একই রকম চিন্তা করে, একইভাবে একই দৃষ্টিভঙ্গি রাখে, সবাই মনে হয় একই ব্যাখ্যা অনুসরণ করে। সো এডওয়ার্ড সাইডের অ্যাকচুয়াল কথাটা ছিল যে ইসলামকে এসেনশিয়ালিস্ট ভাবে উপস্থাপন করা হয়েছে, এসেনশিয়ালিস্ট ভাবে উপস্থাপন করা হয়েছে। এটার মানে হলো মুসলিম উম্মার ভেতরে সবাই একরকম না, এখানে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, এখানে বিভিন্ন বৈচিত্র্য আছে, বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আছে। তো হান্টিংটন এবং বার্নার্ড লুইস ব্যাপারটা এভাবে প্রেজেন্ট করছেন যে সব মুসলিম মনে হয় একই রকম, সবাই মনে হয় একইভাবে চিন্তা করে, এখন সবাই মনে হয় পশ্চিমকে শত্রু হিসেবে দেয়। এটা ঠিক না। এটা কার কথা? এডওয়ার্ড সাইডের কথা। এডওয়ার্ড সাইড বলতেছেন এই ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস এর তত্ত্ব, এটা একটা বানোয়ার তত্ত্ব, এটা একটা বিপজ্জনক তত্ত্ব, এবং এটার পিছনে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে। ইনফ্যাক্ট অনেকে যেটা বলছে সেটা হলো এটা হলো একটা ফরমাইজ তত্ত্ব, কারণ স্নায়ুযুদ্ধ শেষ, আমেরিকার এখন নতুন শত্রু দরকার। এই নতুন শত্রু খোঁজার জন্য তারা চীন এবং মুসলিমদের শত্রু হিসেবে চিহ্নিত করছে। এটা হলো এডওয়ার্ড সাইডের কাউন্টার আর্গুমেন্ট, এবং আরো অনেকে। বাট এটারও কাউন্টার আর্গুমেন্ট আছে। কাউন্টার আর্গুমেন্টটা কি? সেটা হলো, ধরেন আমরা মানলাম যে একটা সভ্যতার মধ্যে বৈচিত্র্য আছে, একটা সংস্কৃতির মধ্যে সবাই একইভাবে চিন্তা করে না, বিভিন্ন ব্যাখ্যা থাকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে, সত্য। তারপরও তো মৌলিক কিছু বিষয় থাকে যেগুলো এক, কোর কিছু বিশ্বাস তো ডেফিনেটলি থাকে, নিশ্চয়ই কিছু মূল্যবোধ থাকে, নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলোর ব্যাপারে সবাই একমত। একমত দেখেই তো সেটা স্বতন্ত্র একটা সিভিলাইজেশন, একমত দেখেই তো সেটা স্বতন্ত্র একটা সংস্কৃতি। যদি প্রত্যেকটা বিষয় বিতর্কিত হয় তাহলে ওটা তো আর কোনো একক জিনিস না, এটা ভিন্ন ভিন্ন জিনিস। একটা উদাহরণ দেই, মনে করেন আমাদের মধ্যে সালাতের ব্যাপারে বিভিন্ন ফিকহি মতপার্থক্য আছে। নামাজ পড়ার সময় আমরা হাত কোথায় বাঁধবো, কিভাবে বাঁধবো, আমিন কিভাবে বলা হবে, আস্তে না জোরে, সিজদাতে কিভাবে যাওয়া হবে, ইত্যাদি অনেক বিভিন্ন মতপার্থক্য আছে না? এটা হলো ফিকহি মতপার্থক্য, শাখাগত মতপার্থক্য। কিন্তু মৌলিক বিষয়ের ব্যাপারে দ্বিমত আছে কিনা? সালাত যে আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত যে ফরজ, এটাতে তো দ্বিমত নাই। এখন কেউ যদি বলে না, তুমি বলতে পারো না সব মুসলিমরা মনে করে 5 ওয়াক্ত সালাত ফরজ, এই বলাটা ঠিক হবে না, এটা একটা এসেনশিয়ালিস্ট ব্যাখ্যা। মুসলিমদের মধ্যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, অনেকে তো সালাত পড়েই না, অনেকে মনে করে 3 ওয়াক্ত সালাত, রাইট? তখন কি এটা গ্রহণযোগ্য কথা হবে না। সো একই কথা আপনি ক্লাস অফ সিভিলাইজেশনের ব্যাপারে বলতে পারেন যে ঠিক আছে, বৈচিত্র্য আছে, তারপরে তো মৌলিক কিছু কোর বিষয় আছে প্রত্যেক সভ্যতার, এবং সেই বিষয়গুলোর ক্ষেত্রে পার্থক্য হতে পারে,
সেই পার্থক্যের ভিত্তিতে সংঘাত হতে পারে। ঠিক আছে, এখানে আমরা ডিকলোনিয়াল পার্সপেক্টিভটাও দেখতে পারি। এডওয়ার্ড সাইড তাকে পোস্ট কলোনিয়াল স্টাডিজ বা ডিকলোনিয়াল স্টাডিজের অত্যন্ত ব্যাপকভাবে তিনি এটাকে প্রভাবিত করছেন। তবে এই জায়গায় একটা পার্থক্য আছে, অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড ইট। পার্থক্যটা হলো, এডওয়ার্ড সাইড বলেন যে হান্টিংটনের ফ্রেমিংটা ভুল এবং আসলে এখানে কোনো সংঘাত নাই। আর ডিকলোনিয়াল স্টাডিজ বলে হান্টিংটনের ফ্রেমিং ভুল, কিন্তু এখানে আসলে একটা সংঘাত আছে, একটা লড়াই আছে। তবে লড়াইটা 90-এর দশক থেকে শুরু না, লড়াইটা শুরু কয়েক শতাব্দী আগে থেকে, কলোনিয়ালিজমের সময় থেকে। পশ্চিমারা যখন সারা বিশ্বে আগ্রাসন চালালো, সারা বিশ্বে তাদের ব্যবস্থা চাপাই দিলে, তখন থেকেই লড়াই শুরু। এবং এটা আসলে সংঘাত না, সংঘাত হয় সমানে সমানে। ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে, ফিলিস্তিনিদের মধ্যে যখন লড়াই হয়, এটা সংঘাত কিনা না, একটা দখলদারিত্ব, একটা প্রতিরোধ। তো ডিকলোনিয়াল স্টাডিজ বলে যে এটা হলো ইম্পোজিশন এবং রেজিস্ট্যান্স, আগ্রাসন এবং প্রতিরোধ। এই জায়গায় তাদের একটা মতপার্থক্য আছে। সো এটা হলো সভ্যতার সংঘাতের অরিজিন এবং এর ব্যাপারে নানা ব্যাখ্যা, তর্ক ইত্যাদি। এখন এই জায়গায় আমরা আমাদের জায়গায় আসি, ইসলামের জায়গা থেকে সভ্যতার সংঘাতের ব্যাপারে আমাদের অবস্থান কি? আসলেই কি এখানে কোনো সংঘাত আছে কিনা? এখন আমরা এভাবে চিন্তা করতে পারি যে সভ্যতার সংঘাতের তত্ত্ব দিচ্ছে প্রথমে একটা ইহুদি জায়নিস্ট ওরিয়েন্টালিস্ট খারাপ লোক, আর এটার বিরুদ্ধে বলছে এডওয়ার্ড সাইড যে একটা ভালো লোক, ফিলিস্তিনি লেফটিস্ট লোক, ফিলিস্তিনের পক্ষে অনেক ভালো ভালো কথাবার্তা বলছে, সাম্রাজ্যবাদের সমালোচনা করছে। তার মানে সভ্যতার সংঘাত বলে আসলে কিছু নাই না, ব্যাপারটা এরকম না। এটা তো সিম্পলি চিন্তা করলে হবে না। আমরা হান্টিংটনের ফ্রেমিং বাদ দিলাম, আমরা বার্নার্ড লুইসের কথা বাদ দিলাম, আমরা ইসলামের জায়গা থেকে দেখি আধুনিক পশ্চিমা যে সভ্যতা, এটার সাথে ইসলামের সংঘাত আছে কিনা, আধুনিক পশ্চিমা সভ্যতার সাথে ইসলামের দ্বন্দ্ব আছে কিনা? অবশ্যই আছে। কেন? কারণটা হলো, আধুনিক পশ্চিমা সভ্যতার বিভিন্ন তত্ত্ব আছে, বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন ব্যবস্থা আছে। তাদের অর্থনৈতিক মতবাদ, রাজনৈতিক মতবাদ, সামাজিক তত্ত্ব, বিভিন্ন ধরনের কাঠামো আছে। কিন্তু এই সবগুলোর উৎসটা কি? এই সবগুলোর ভিত্তিটা কি? এই সবগুলোর ভেতরে কি আছে? এই সবগুলোর ভেতরে আপনি তিনটা মৌলিক ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবেন সব সময়। প্রথম ক্যারেক্টারিস্টিক্স হলো, বা প্রথম বৈশিষ্ট্য হলো, ক্যারেক্টারিস্টিক হলো যে এই সব কিছুর ভিত্তি হলো মানুষের আকল, মানবীয় বিচার বুদ্ধি। যত মতবাদ, যত তত্ত্ব, যত ব্যবস্থা, এগুলো সবকিছুর উৎস কি? মানবীয় বিচার বুদ্ধি। এটি মূল মাপকাঠি। এবং যখন মানবীয় বিচার বুদ্ধিকে মাপকাঠি হিসেবে গ্রহণ করা হচ্ছে, তখন আপনার কোন জিনিসটাকে অস্বীকার করতে হচ্ছে? আপনার আসমানি কিতাব এবং রিসালাতকে অস্বীকার করা হচ্ছে। কোনো একটা বিষয়ে ওয়াহি বলতেছে এ আর মানুষের আকল বলতেছে বি, আধুনিক সভ্যতা কোনটা গ্রহণ করবে? সবসময় সে বি গ্রহণ করবে। তার মানে হলো সে রিসালাত এবং ওয়াহিব কর্তৃত্বকে অস্বীকার করতেছে। এবং এটার অনুসিদ্ধান্ত বা এটার লজিক্যাল ফলাফল হলো সে সমাজ এবং শাসনের ক্ষেত্রে মহান আল্লাহর যে কর্তৃত্ব, সেটাকে কি করতেছে? অস্বীকার করতেছে। আরো সহজভাবে চিন্তা করেন, পশ্চিমা সভ্যতার সাথে আমাদের যে দ্বন্দ্ব, এটাকে তিনটা প্রশ্নের মধ্যে আনা যায়। কর্তৃত্ব কার? মাপকাঠি কি? অনুসরণীয় কে? সিম্পল। কর্তৃত্ব কার? পশ্চিমা সভ্যতা বলবে কর্তৃত্ব মানুষ, মানুষের কর্তৃত্ব, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। মাপকাঠি কি? মানুষের বিচার বুদ্ধি, মানবীয় তত্ত্ব, মানবীয় ব্যবস্থা। অনুসরণীয় কে? অনুসরণীয় মানুষ। কোন মানুষ? সেখানে মতপার্থক্য হতে পারে। কেউ বলবে গ্রিসের ফিলোসফাররা, কেউ বলবে মধ্যযুগের পলিম্যাথরা, নিউটন বা লিওনার্দো দা ভিঞ্চি, এই টাইপের লোকেরা। কেউ বলবে বিজ্ঞানীরা, আইনস্টাইন বা এই টাইপের কেউ। অথবা কেউ বলবে এখন কি বলো, সেলিব্রিটিরা, ইনফ্লুয়েন্সাররা, যাত্রাপালার ভাররা, নর্তকীরা, রাইট, বাইজিরা, এরা হলো এখন অনুসরণীয়। বাট মানুষ, প্রতিটা জায়গায় মানুষ, সবার উপর মানুষ সত্য, তাহার উপর না। এটা হিউম্যানিজমের কথা। আমাদের সিস্টেম, বর্তমান বিশ্ব চলে কি শুরু করে? সেকুলার হিউম্যানিজমের উপরে। আর এখানে ইসলাম কি বলো? মাপকাঠি কি? আল ফুরকান। কর্তৃত্ব কার? আল্লাহু আকবার। সবকিছুর উপরে আল্লাহর কর্তৃত্ব, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ। অনুসরণীয় দৃষ্টান্তকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ তিনি আল্লাহর প্রেরিত পুরুষ। সো এই জায়গায় আপনি দেখেন পশ্চিমা সভ্যতা যে কাজটা করতেছে, যেই বিষয়টা আল্লাহর জন্য নির্দিষ্ট, সেটা সে এনে কার উপর আরোপ করতেছে? মানুষের উপর আরোপ করতেছে। যে জিনিসটা আল্লাহর জন্য নির্দিষ্ট, সেটা যখন অন্য কারোর উপর আরোপ করা হয়, এটাকে আমরা ইসলামে কি বলি? তার মানে পশ্চিমা সভ্যতার সাথে আমাদের দ্বন্দ্ব আছে কি না? অবশ্যই আছে। এটা আকাইদি দ্বন্দ্ব, আর এটা নতুন কোনো দ্বন্দ্ব না। এটা মানব ইতিহাসের শুরু থেকে চলা দ্বন্দ্ব। এটা হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্বের অংশ। এভাবে চিন্তা করেন, একটা বইয়ে একটা মূল ক্যারেক্টার থাকে,
আর অনেকগুলো পার্শ্ব চরিত্র থাকে। একটা বইয়ে একটা মূল স্টোরি লাইন থাকে আর অনেকগুলো সাবপ্লট থাকে। বনি আদমের যে ইতিহাস, সেখানে মূল ক্যারেক্টার কারা? বনি আদমের যে ইতিহাস, এখানে মূল স্টোরিটা কি? এখানে মূল ক্যারেক্টার হলেন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। বনি আদমের শুরুটা হলো একজন নবীকে দিয়ে, আদম আলাইহিস সালাম, এবং তাদের মিশনটা কি, তাদের স্টোরিটা কি, তারা কেন দুনিয়াতে আসছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক কওমের কাছে রাসূল পাঠানো হয়েছে এই মর্মে যে তোমরা তাগুতকে অস্বীকার করো এবং এক আল্লাহর ইবাদত করো, রাইট? কাজেই রাসূল, এটাই হলো মানব ইতিহাসের মূল দ্বন্দ্ব, তাওহীদের সাথে শিরকে, ঈমানের সাথে কুফরের, ইসলামের সাথে জাহেলিয়াতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরাইশের দ্বন্দ্বটা কি নিয়েছিল? এটা অর্থনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব না, এই জিনিসটা নিয়ে দ্বন্দ্ব, ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্ব। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিতার দ্বন্দ্বটা কি নিয়ে? তার কওমের দ্বন্দ্বটা কি নিয়ে? সেম, ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্ব। একইভাবে পশ্চিমা সভ্যতার সাথে আমাদের দ্বন্দ্বটা এই দ্বন্দ্বের অংশ। এটা হক এবং বাতিলের চিরন্তন যে দ্বন্দ্ব, সেটার অংশ। এবং এই দ্বন্দ্বটা বহুমুখী, এটা শুধুমাত্র রাজনৈতিক না, এটা শুধুমাত্র অর্থনৈতিক না। অবশ্যই এখানে রাজনৈতিক দিক থাকে, এখানে অর্থনৈতিক দিক থাকে, কিন্তু এটা একমাত্র দিক না। এখানে বিশ্বাসের ভূমিকা থাকে, এখানে মূল্যবোধের ভূমিকা থাকে, এখানে সংস্কৃতির ভূমিকা থাকে। আমরা অনেক সময় খুব সিম্পলি বলি যে পশ্চিমারা ইরাকে আক্রমণ করছে বা অন্য কোনো জায়গায় আক্রমণ করছে তেলের জন্য। না, তেল একটা রিজন অবশ্যই, মানে এটি একমাত্র রিজন না। এখানে আকীদার একটা সম্পর্ক আছে। সে আপনার কাছ থেকে শুধু আপনার দেশ দখল করতে চায় না, সে আলটিমেটলি কি চায়? আল্লাহ আযজা ওয়া জাল কি বলছে? ইহুদি খ্রিস্টানরা কখনো তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না কি, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসরণ করে। এবং তারা আলটিমেটলি আপনার কাছ থেকে কি চায়? তারা আলটিমেটলি চায় ইসলামের আলোটা নিভায় দিতে। এটা কার কথা? আল্লাহ আযজা ওয়া জালের কথা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর দ্বীনকে নির্বাপিত করতে চায়, রাইট? তবে সংঘাত আছে নাকি না? অবশ্যই সংঘাত আছে। এখানে আপনি দেখেন, এই কথা খালি আমার কথা না, আমাদের পূর্ববর্তীদের কথা চিন্তা করে পশ্চিমা সভ্যতার সাথে আমাদের যে সংঘাত আছে, এ কথা সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ বলছেন, আবুল হাসান নাদভী বলছেন, মুস্তাফা সাবরি বলছেন, মাওলানা মওদুদী বলছেন, আব্দুল কাদের আওদা বলছেন, আল্লামা আহমদ শাকির বলছেন, আল্লামা শানকিকি রাহিমাহুল্লাহ বলছেন। তারা কি নিজে নিজে বলছেন, বানায় বানায় বলছেন? না, তারা কোরআন এবং সুন্নাহর আলোকে বাস্তবতাকে দেখে এই কথা বলছে। আমি যাদের কথা বললাম তারা তো অনেক আগে ইন্তেকাল করছে, কিন্তু যারা বেঁচে ছিলেন হান্টিংটনের বই বের হওয়ার পরে, তারা একই কথা বলছেন। শাহেদ ডক্টর সাফরা হাওয়ালি ফর এক্সাম্পল, তিনি স্পেসিফিক্যালি হান্টিংটনের থিসিস নিয়ে কথা বলছেন এবং উনি বলছেন, হ্যাঁ, পশ্চিমের সাথে আমাদের সব দ্বন্দ্ব আছে, এবং এই দ্বন্দ্বটা রাজনৈতিক না, এই দ্বন্দ্বটা অর্থনৈতিক না, এখানে বিশ্বাসের একটা ভূমিকা আছে, মূল্যবোধের একটা ভূমিকা আছে। এবং তিনি বলছেন পশ্চিমা সভ্যতা হলো আধুনিক জাহেলিয়া। কাজেই হান্টিংটনের ফ্রেমিং যাই হোক, বার্নার্ড লুইসের ফ্রেমিং যাই হোক, ইসলামের জায়গা থেকে আমাদের কনক্লুশন হলো, হ্যাঁ, পশ্চিমা সভ্যতার সাথে আমাদের একটা দ্বন্দ্ব আছে, এবং এটা হলো হক ও বাতিলের চিরন্তন যে দ্বন্দ্ব, সেটার অংশ। আচ্ছা, এটা হলো ফার্স্ট সেকশন। সেকেন্ড সেকশনে যাই আমরা, সেটা হলো সভ্যতার গতিপথ বা সভ্যতার উত্থান এবং পতন। সভ্যতার গতিপথ নিয়ে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আছে। এই ব্যাপারে দুটা ফেমাস দৃষ্টিভঙ্গি আমি বলি, যেটা সবচেয়ে বেশি গ্রহণ করা হয়, সেটা হলো প্রগতির অবস্থান। প্রগতির অবস্থান বলে যে যত সময় যাচ্ছে তত মানব জাতির উন্নতি হচ্ছে, যত সময় যাচ্ছে তত মানব জাতির বিকাশ হচ্ছে, এবং এটা সর্বক্ষেত্রে। এটা জ্ঞান বিজ্ঞানে, এটা বৈষয়িক ক্ষেত্রে, এটা প্রযুক্তির ক্ষেত্রে, এবং ক্রুশালি এটা নৈতিকতার ক্ষেত্রে, এটা মূল্যবোধের ক্ষেত্র। ঠিক আছে? তার মানে হলো বর্তমানের মানুষ ইন অ্যান অ্যাবসলিউট সেন্স অতীতের মানুষের চেয়ে ভালো, সব দিক থেকে, বৈষয়িকভাবে, প্রযুক্তিগতভাবে, জ্ঞান বিজ্ঞানের দিক থেকে, এবং নৈতিকভাবে, মূল্যবোধের দিক থেকেও। একইভাবে আগামীর মানুষ এখনকার মানুষের চেয়ে ভালো হবে। এটা হলো প্রগতির অবস্থান, নিরন্তর প্রগতি। এটা যে একটা গ্রাফ চিন্তা করেন, এটা আপওয়ার্ড স্লোপিং। দ্বিতীয় যে অবস্থান ইতিহাসের ব্যাপারে বা সভ্যতার ব্যাপারে, এটা হলো সাইক্লিক্যাল হিস্ট্রি, যে ইতিহাসে সভ্যতাগুলোর মধ্যে একটা চক্র দেখা যায়, উত্থান এবং পতনের একটা চক্র দেখা যায়। প্রত্যেক সভ্যতার উত্থান, তাদের বিকাশ এবং তাদের পতনের মধ্যে একই ধরনের কিছু প্রবণতা, একই ধরনের কিছু প্যাটার্ন দেখা যায়। ঠিক আছে? একদম হুবহু এক হয় না, কিন্তু ধাঁচটা সিমিলার হয়। যেহেতু স্থান, কাল, পাত্রের তারতম্য আছে, তাই ম্যানিফেস্টেশনটা একটু ডিফারেন্ট হয়। ঠিক আছে? এটাকে স্প্রিং এর মতো চিন্তা করে।
স্প্রিং কি করে, ঘুরে ঘুরে সামনে আগায়, রাইট? এক জায়গায় ঘুরে না, আবার সোজা আগায়। এই যে ঘুরে, ঘোরাটা সেম, কিন্তু একটু সামনে আগাতে আগাতে। তাদের দৃষ্টিভঙ্গিটা অনেকটা এইরকম। এই অবস্থান অনেক পশ্চিমা একাডেমি গ্রহণ করছেন। ফর এক্সাম্পল আর্নল্ড তোয়াইনবি, অসওয়াল্ড স্পেংলার, পল কেনেডি, পিটার টার্সে, জোসেফ আনওয়েন, পিটারিন সরোকিন, এরা সবাই এই ধরনের অবস্থান গ্রহণ করছেন। তবে সাইক্লিক্যাল হিস্ট্রির মূল যে ধারণা, এটার ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত যে ব্যক্তির ধারণা দিয়েছেন সেটা হলো ইবনু খালদুন। ইবনু খালদুনের চিন্তা থেকে বাকি সবাই কোনো না কোনো ভাবে প্রভাবিত, এটা মনে হয় বলা যায়। ইবনু খালদুনের দৃষ্টিভঙ্গিটা কি সভ্যতার ব্যাপার? তার ভঙ্গি হলো একটা সভ্যতা শুরু হয়, এরপর এটা বিকাশের একটা সর্বোচ্চ ধারায় পৌঁছায়, সর্বোচ্চ পয়েন্টে পৌঁছায়। সভ্যতার সূচনা হয়, তারপর এটা বিকাশের একটা সর্বোচ্চ পয়েন্টে গিয়ে পৌঁছায়, তারপর এটা স্থবির হয়ে আসে, তারপর এটা অবনতি হয় এবং এক পর্যায়ে পতন হয়। আপনি যদি এটা একটা গ্রাফ চিন্তা করেন, এইদিকে সময়ে এদিকে উন্নয়ন, তাহলে এটা বেল শেপ, একটা বেল শেপ কার্ভ। বিকাশ হবে, একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, তারপর স্ট্যাটিক হয়ে যাবে, তারপর এটা অবনতি হবে এবং পতন ঘটবে, তারপর নতুন কোনো সভ্যতার উত্থান ঘটবে। ইবনু খালদুনের এই বিশ্লেষণের উপর ভিত্তি করে অনেকে সভ্যতার যে স্টেজ, এগুলোকে কয়েক ভাগে ভাগ করছেন। কেউ 4 ভাগে, কেউ 5 ভাগে, কেউ 7 ভাগে, কেউ 9 ভাগে। আমার কাছে 7 ভাগেটা ভালো লাগে, সেটা আমি আপনাদেরকে বলি যে একটা সভ্যতার উত্থান এবং পতনের ধাপগুলো আসলে কি কি। সভ্যতার শুরুটা হয় একদল পথিকৃতের মাধ্যমে, এজ অফ পায়োনিয়ার্স। তারা একটা সভ্যতার গোড়াপত্তন করে এবং তাদের মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম বৈশিষ্ট্য হলো তাদের মধ্যে শক্ত এই গ্রুপ বন্ডিং লাগবে, তাদের মধ্যে খুব ভালো একটা কালেকটিভ সংহতি লাগবে, বন্ডিং লাগবে। এটাকে ইবনু খালদুন বলতেছেন আসাবিয়া, সামষ্টিক পরিচয়ের একটা অনুভূতি। এই আসাবিয়া ভিত্তি কি হতে পারে? গোত্র পরিচয় হতে পারে, জাতিগত পরিচয় হতে পারে, অথবা দিন হতে পারে, বিশ্বাস হতে পারে। বাকি এমন একটা কিছু আছে যেটা তাদেরকে খুব শক্তভাবে ধরে রাখে একসাথে। সেকেন্ড বৈশিষ্ট্য কি? সেকেন্ড বৈশিষ্ট্য হলো তারা কষ্ট সহিষ্ণু, তারা যুদ্ধংদেহী এবং তারা বেপরোয়া। মানে তারা চ্যালেঞ্জ দিতে রাজি আছে, তারা রিস্ক নিতে রাজি আছে, তারা প্রতিকূলতার মুখোমুখি হতে রাজি আছে। কারণ সভ্যতায় গোড়াপত্তন করতে হলে আপনার প্রচন্ড প্রতিকূলতা পার হতে হবে, সেই বৈশিষ্ট্য আপনার লাগবে। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের একটা মিশন আছে, একটা সেন্স অফ মিশন আছে। হয়তো তারা প্রতিশোধ নিতে চায়, অথবা তারা রাজ্য জয় করতে চায়, অথবা তারা কোনো আদর্শ কায়ন করতে চায়। কিছু না কিছু আছে যেটা তাদের কনস্ট্যান্টলি মোটিভেট করতেছে যে আমার এটা করতেই হবে, তা না হলে সে পারবে না। জয়গ্রস্ত মানুষের মতো হইতে হবে, বাতিগ্রস্ত মানুষের মতো হইতে হবে, নইলে সে পারবে না করতে। ঠিক আছে, এই 3টা বৈশিষ্ট্য, এটার মাধ্যমে সভ্যতার গোড়াপত্তন হয়। এটা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ কি? সেকেন্ড স্টেজ হলো দ্য এজ অফ কনসলিডেশন। এই সময়ে ওই যে সূচনা হলো সভ্যতার, এটা সামরিক এবং রাজনৈতিক কনসলিডেশন হবে, এটা সামরিক এবং রাজনৈতিকভাবে সুসংহত হবে। এটার মানে কি? এটার মানে কি কেউ তাদের সাথে যুদ্ধে পারবে না? না, ব্যাপারটা এমন না। এটার মানে হলো তারা এমন একটা অবস্থায় পৌঁছাইছে যখন তারা অস্তিত্বের সংকটে নাই, আর কেউ তাদের আক্রমণ করে সাথে ধ্বংস করে দিবে এবং তারা ফাইট করবে না, ব্যাপারটা এমন না। হ্যাঁ, কেউ আক্রমণ করতে পারে, কিন্তু তারা ফাইট করবে এবং ওই ফাইটের রেজাল্ট কি হবে এটা নিশ্চিত না। এটা হলো এই পর্যায়টা। এবং তারপরে তারা বিস্তার হবে, তাদের যে সাম্রাজ্যের সীমানা, এটার বিস্তার হতে থাকবে। এটা দ্বিতীয় পর্যায়। তৃতীয় পর্যায় হলো বাণিজ্য এবং অর্থনৈতিক বিস্তৃতি। সভ্যতার সূচনা হয়েছে, রাজনৈতিক সামরিকভাবে আপনি শক্তিশালী, এবার আপনি কি করবে? ব্যবসা করবেন, আপনার বাণিজ্য বাড়বে, আপনার অর্থনৈতিক শক্তিশালী হবে। তারপরে আসবে সমৃদ্ধি, সচ্ছলতা, প্রাচুর্য। রাজনৈতিকভাবে শক্তিশালী, সামরিকভাবে শক্তিশালী, ব্যবসা বাণিজ্য করতেছি, অনেক টাকা পয়সা আমাদের কাছে। এরপরে ফিফথ স্টেজটা হলো জ্ঞান বিজ্ঞান এবং শিল্পের উন্নতি। যেহেতু আপনার কাছে এখন অনেক টাকা আছে, এই টাকা আপনি কি করবেন? খরচ করবেন। এই খরচটা আপনি তখন করতেছেন জ্ঞান বিজ্ঞানের পেছনে, শিল্পের পেছনে। একটা রিসার্চ ইনস্টিটিউট করতে অনেক টাকা লাগে, রাইট? এখন আপনি সেটা করতে পারতেছেন। এই জায়গাটা আমরা ভুল করি, আমরা খুব ওই যে এক লাইনে চিন্তা, আমরা চিন্তা করি সমাধান কি? জ্ঞান বিজ্ঞান উন্নত হইতে হবে। না, আপনি পারবেন না। এটা ফিফথ স্টেজের কথা, ইবনু খালদুনের বিশ্লেষণ অনুযায়ী বা সাইক্লিক্যাল হিস্ট্রির বিশ্লেষণ অনুযায়ী। আমি এখনো পর্যন্ত এমন কোন সভ্যতার কথা জানি না যেটা জ্ঞান বিজ্ঞানের উন্নতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আমার জানার মতো এমন কোনো সভ্যতা নাই যেটা প্রথমে জ্ঞান বিজ্ঞানের উন্নতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। অনেক সভ্যতায় জ্ঞান বিজ্ঞানের উন্নতি করছে, কিন্তু প্রথমে এটার মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে এরকম আমার জানার মতো নাই। আপনারা জানলে আমাকে জানান। আচ্ছা, এটা গেল ফিফথ স্টেজ। তারপরে কি? তারপরে হলো দ্য এজ অফ ডেকাডেন্স, অবক্ষয়কাল। যখন সভ্যতার এতক্ষণ বিকাশ হচ্ছিল, ধাপে ধাপে সে উপরের দিকে উঠতেছিল, এখন এটা থেমে যাবে প্রথমে। তার ওই যে আদর্শ ছিল একটা,
আসাবিয়াত ছিল, যেটার মাধ্যমে তারা একত্রিত হয়েছিল, ওই যে একটা সেন্স অফ মিশন ছিল, এটা এখন হারা যায়। মানুষ এখন আর জানে না তারা কি চায়, মানুষ এখন আর শিওর না যে তারা আসলে কি করতেছে। এই পর্যায়ে অপক্ষয় দেখা দিবে, যৌন নৈরাজ্য দেখা দিবে, সমাজের মধ্যে ভাগন দেখা দিবে, এবং আস্তে আস্তে তাদের অবনতি হবে। এবং তারপর হলো ফাইনাল স্টেজ, 7 নম্বর স্টেজ, দ্য এজ অফ কোলাপস, যখন এটা পতন ঘটবে। তো আমি পার্সোনালি এই দুইটা দৃষ্টিভঙ্গির মধ্যে এই অবস্থাটাকে সঠিক মনে করি। আমার কাছে মনে হয় যে সভ্যতার উত্থান এবং পতন এটা সাইক্লিক্যাল, এটার মধ্যে এই চক্রগুলো আছে। অবশ্যই এইভাবে সুন্দরভাবে 7টা ধাপ যাবে এটা আসলে হবে না, কারণ বাস্তবতা কখনো তত্ত্বের মতো পরিপাটি হয় না। অনেক সময় ওভারল্যাপ হবে, হয়তো একই সাথে একাধিক ধাপ চলমান থাকবে, কিন্তু ইন জেনারেল ওভারঅল প্যাটার্নটা আমার মতে এটা সঠিক। এখন এটা আসেন আমরা বর্তমান সভ্যতার ব্যাপারে প্রয়োগ করি। বর্তমান পশ্চিমা সভ্যতা সেটা এই 7টা স্টেজের কোন স্টেজে আছে? আমার মত হলো, এবং আরো অনেক একাডেমিকের মত হলো, যে বর্তমান পশ্চিমা সভ্যতা ফাইনাল স্টেজের জাস্ট আগের স্টেজটায় আছে, যেটা হলো দ্য এজ অফ ডেকাডেন্স, অবক্ষয় কাল। তাদের ফ্যামিলি ভেঙে গেছে, তাদের আত্মপরিচয়ের অনুভূতি ভেঙে গেছে, তারা ছেলে না মেয়ে এটাও তারা এখন আর শিওর না, নানা ধরনের যৌন বিকৃতি, নানা ধরনের উন্মাদনা, এগুলোকে তারা সামাজিকভাবে এবং আইনিভাবে স্বীকৃতি দিচ্ছে, রাইট? এবং তারা সম্পূর্ণভাবে বাস্তবতাকে অস্বীকার করে নিজেদের একটা বাস্তবতা তৈরি করার চেষ্টা করতেছে। আচ্ছা, এটা আমার বক্তব্য শুধু না, অনেক একাডেমিক এই কথা বলছেন। যেমন 1956 সালে ডক্টর পিচিদিন সরকে, উনি গত শতাব্দীর সোশিওলজির সবচেয়ে বড় রথী মহারথীদের একজন, হার্ভার্ডের সোশিওলজি ডিপার্টমেন্টের ফাউন্ডিং চেয়ারম্যান। 1956 সালে উনি একটা বইয়ে বলতেছেন আমেরিকা এবং পশ্চিমের অবক্ষয়ের কালটা শুরু হয়ে গেছে, এবং যদি কোনো কিছু করা না হয় তাহলে দ্রুত তাদের পতন ঘটবে। ঐতিহাসিক ব্যারি স্ট্রস, তাকে বলা হয় রোমান সাম্রাজ্যের ইতিহাসের ব্যাপারে প্রিএমিনেন্ট স্কলার, প্রিএমিনেন্ট মানে প্রথম সারির এক্সপার্ট। উনি বলতেছেন রোমান সাম্রাজ্যের পতনের সময় যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো এখন আমেরিকার ক্ষেত্রে দেখা যায়। এরকম অনেকের বক্তব্য আছে, আমি শুধু একজনের বক্তব্য একটু আপনাদের ডিটেইলে বলি। তার নাম হলো ইমানুয়েল থট। ইমানুয়েল থট হলো একজন ফ্রেঞ্চ একাডেমিক, ফ্রান্সের একজন একাডেমিক, হিস্টোরিয়ান, অ্যানথ্রোপোলজিস্ট, এবং তার একটা ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড আছে। 70-এর দশকে যখন স্নায়ুযুদ্ধ একদম তুঙ্গে, যখন সোভিয়েত ইউনিয়নের ব্যাপক দাপট, ওই সময় তিনি বললেন যে খুব দ্রুত সোভিয়েত ইউনিয়নের পতন ঘটবে। 1976 সালে, তার বয়স তখন 25। কেন বললেন? একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। তিনি চাইল্ড মোর্টালিটি রেট, শিশু মৃত্যুর হার চেক করতেছিলেন, এবং ওটা চেক করতে গিয়ে উনি বললেন যদি কোনো সমাজে শিশু মৃত্যুর হার এরকম হয় তাহলে সেটা টিকে থাকতে পারবে না, ফলে সোভিয়েত ইউনিয়নের পতন হবে। এবং আসলে 15 বছর পর দেখা গেল সোভিয়েত ইউনিয়নের পতন হলো। 2002 সালে যখন ওয়ার অন টেরর একদম পুরোদমে শুরু হচ্ছে, তখন ইমানুয়েল থট একটা বই লিখলেন, ওখানে তিনি বললেন যে আমেরিকান সাম্রাজ্য ভেঙে পড়তে যাচ্ছে। এবং এই 2023 বা 24 সালে উনি আরেকটা বই লিখলেন, যেখানে উনি বললেন পশ্চিমে পতন হয়ে গেছে, এই পতনের প্রক্রিয়া চলমান, দ্য ডিফিট অফ দ্য ওয়েস্ট। এটা ইংরেজিতে অনুবাদ হয় না কেন জানি, বাট ওখানে উনি কথাটা বললেন। এবং এটার পিছনে তিনি বেশ কিছু কারণ দেখালেন। ফর এক্সাম্পল, এই যে শিশু মৃত্যুর হার, উনি বলতেছেন পশ্চিমের পতন হচ্ছে, এবং এই পতনটা শুরু হচ্ছে আমেরিকা থেকে, কারণ আমেরিকাই হলো পশ্চিমা সভ্যতার সবচেয়ে শক্তিশালী পিলার, সেখান থেকেই পতনটা শুরু। উনি দেখালেন যে শিশু মৃত্যুর হার আমেরিকার চেয়ে রাশিয়াতে কম, অথচ রাশিয়া আমেরিকার চেয়ে অনেক দুর্বল একটা কান্ট্রি। আমেরিকা 1980 সালে যে পরিমাণ উৎপাদন করত, এখন সেটা করে না। 80 সালের তুলনায় তারা এখন অনেক কম গাড়ি প্রস্তুত করে, 80 দশকের তুলনায় তারা এখন অনেক কম গম উৎপাদন করে। তাদের ওভারঅল ইন্ডাস্ট্রি উৎপাদনের ক্যাপাসিটি ভেঙে পড়ছে। তাদের শিক্ষার হার, উনি বলতেছেন, দেখাচ্ছে ডেটা দিয়ে 65 সালের পর থেকে ধারাবাহিকভাবে শিক্ষার হার, শিক্ষার মান, ছাত্রদের সংখ্যা আমেরিকাতে কমতেছে, আইকিউ কমতেছে। এটা নিয়ে বলতেছে তরুণরা এমন সব ক্যারিয়ারের দিকে যাচ্ছে যেগুলো কোনো ভ্যালু অ্যাড করে না ইকোনমিতে, এগুলো ভ্যালু ট্রান্সফার করে। ফর এক্সাম্পল, লয়ার বা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যারা ওয়াল স্ট্রিটে কাজ করে, তারা কিন্তু কোনো কিছু প্রডিউস করে না, তারা প্রোডাকশনের মানে ভ্যালুটা ট্রান্সফার করে বেসিক্যালি। এটা উনি বলছেন ইন্টারনাল ব্রেইন রেট, রাইট? এবং উনি বলতেছেন যে ক্যাপিটালিজম বেসিক্যালি নিওলিবারাল ফাইন্যান্সিয়াল ক্যাপিটালিজমে পরিণত হয়েছে, যার ফলে অর্থনীতিও ভেঙে গেছে, সমাজও ভেঙে গেছে। ফলে পশ্চিমের অবস্থাটা আজকে এমন যে এটা একদিকে বিস্তারিত হচ্ছে, অন্যদিকে তার যেটা কেন্দ্র ওটা ধসে পড়তেছে। এটা ইমানুয়েল থটের কথা।
এবং উনি বলতেছেন এটার পেছনে আরো কিছু কারণ আছে। তার বক্তব্য হলো পশ্চিমের যে উত্থান, পশ্চিমা সভ্যতার যে উত্থান, এটার পেছনে ধর্মের একটা ভূমিকা আছে, বিশেষ করে ক্রিশ্চিয়ানিটির প্রটেস্ট্যান্ট ধারা। কেন? কারণ প্রটেস্ট্যান্ট ধারা শিক্ষাকে খুব গুরুত্ব দেয়। প্রটেস্ট্যান্ট ধারার শিক্ষা হলো প্রত্যেক খ্রিস্টান তার দায়িত্ব হলো বাইবেলটা সে নিজে নিজে পড়বে এবং পড়ে নিজে নিজে শিক্ষা আহরণ করবে। অবশ্যই আপনার শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এবং এই শিক্ষার গুরুত্বের কারণে যেসব দেশের শিল্প বিপ্লব হয়েছে আপনি দেখবেন সেখানে প্রটেস্ট্যান্টিজম খুব প্রভাবশালী। যেমন ব্রিটেন প্রটেস্ট্যান্ট, আমেরিকান প্রটেস্ট্যান্ট, জার্মানি 2/3 প্রটেস্ট্যান্ট। অর্থাৎ উনি বেসিক্যালি বলতেছেন পশ্চিমের যে উত্থান এটার পিছনে প্রটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটির একটা প্রভাব আছে। এটা নতুন কোনো বক্তব্য না বাইতাবে, আপনারা ম্যাক্স ওয়েবারের নাম অনেকে শুনতে পারেন, সমাজ বিজ্ঞানের জনক বলা হয়। ম্যাক্স ওয়েবারের একটা বই আছে দ্য প্রটেস্ট্যান্ট এথিক অন দ্য রাইজ অফ ক্যাপিটালিজম। ওখানে উনি বেসিক্যালি একই কথা বলতেছেন যে পুঁজিবাদের যে উত্থান এটার পিছনে প্রটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটির একটা ভূমিকা আছে। ইমানুয়েল টড একই কথা বলতেছেন, বাট তিনি বলতেছেন বর্তমানে তো সেটা এখন আর নাই। ধর্মের যে প্রভাবটা আগে ছিল পশ্চিমে ওটা তো এখন আর নাই। ধর্মের প্রভাব শূন্য এখন। এক সময় এটা ধাপে ধাপে হয়েছে। একসময় পশ্চিমা বিশ্বের সাধারণ মানুষ ধর্মে বিশ্বাস করত এবং ধর্মের মূল্যবোধ গুলা সমাজে বাস্তবায়িত হতো। এরপর একটা স্টেজ আসলো যখন মানুষ আর ধর্মে বিশ্বাস করে না, বাট ধর্মের মূল্যবোধ গুলো সমাজে এখনো বিরাজমান। আর বর্তমানে এমন একটা অবস্থায় বেশ পৌঁছাইছে যেখানে মানুষও বিশ্বাস করে না, ধর্মের মূল্যবোধ সমাজের মধ্যে নাই, শিক্ষার ওই গুরুত্ব নাই এবং ওই কাঠামো নাই। সে জায়গায় এখন কি আসছে? ইমানুয়েল টড বলতেছেন এখানে আসছে নায়ালিজম, নৈতিক শূন্যতা, বাস্তবতাকে অস্বীকার করার একটা প্রবণতা, বাস্তবতাকে ধ্বংস করার একটা প্রবণতা। এই যে ট্রান্সজেন্ডারিজমের মতো উন্মাদনা বলা, এটা হলো বাস্তবতাকে অস্বীকার করা এবং নিজের একটা বাস্তবতা তৈরি করার প্রবণতা। এবং এইগুলোর ফলাফলটাকে, এটার ফলাফল হলো পশ্চিমের সামাজিক ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে যাচ্ছে। গণতন্ত্র পশ্চিমে দুর্বল হয়ে গেছে, গণতন্ত্র পশ্চিম থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। এটা শত শত একাডেমিক বলে গেছে, বলতেছেন, এখনো বলতেছেন। এবং তারা বলতেছেন পশ্চিমে বেসিক্যালি ক্ষমতাসীন এলিট আর জনসাধারণ এদের মধ্যে একটা কাঠামোগত বিরোধ তৈরি হয়ে গেছে। একদিকে এলিটিজম, আরেকদিকে পপুলিজম, এবং এটা ক্রমান্বয়ে আরো বাড়তে থাকবে। ইমানুয়েল টডের কথা। এবং এই যে ডোনাল্ড ট্রাম্প বা ট্রাম্পের মতো যে মানুষগুলো, এই ফেনোমেননটা, এটা হলো এই দ্বন্দ্বের রেজাল্ট। সো বেসিক্যালি এখানে সামারিটা হলো যে পশ্চিমা বিশ্ব এখন অবক্ষয় কাল এবং পতনের কারণে মাঝামাঝি আছে। তবে এটা রাতারাতি ঘটবে না। একটা বড় গাছ মনে করেন ভেতর থেকে ক্ষয়ে গেছে, এটা পড়বে, এই পড়তে কিন্তু সময় লাগে, রাতারাতি পড়ে না। একটা বিশাল রাজপ্রাসাদ, এটা অ্যাবান্ডেন, এটা আস্তে আস্তে ধসে পড়তেছে, একদিনে কিন্তু হয় না, সময় লাগে। রোমান সাম্রাজ্যের যে পতন, এই পতনে 100 বছরের বেশি সময় লাগছিল। একইভাবে পশ্চিমা বিশ্বের যে পতন, এটাতেও সময় লাগবে, কয়েক দশক সময় হয়তো বা লাগবে, কিন্তু পতনের প্রক্রিয়া চলমান। আচ্ছা, এটা গেল সভ্যতার উত্থান পতনের জায়গা থেকে পশ্চিমের ব্যাপারে একটা অবস্থান। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো সভ্যতার উত্থান পতনের যে প্যাটার্ন, এটার আলোকে মুসলিম উম্মার ব্যাপারে আমরা কি ইনসাইট পাই? আমাদের যে সংকট আছে এটা অতিক্রম করে নতুন ইসলামী সভ্যতা, এটা কিভাবে হবে? স্টেজগুলোর কথা চিন্তা করো। প্রথমে পথিকৃতদের ধাপ, তারপর হলো সামাজিক, তারপর হলো সামরিক এবং রাজনৈতিক কনসলিডেশনের ধাপ, সুসংহত হওয়ার ধাপ। অর্থাৎ প্রথমে আপনার শাসন কর্তৃত্ব লাগবে, একটা পলিটিক্যাল এন্টিটি লাগবে যেটা মুক্ত। কি থেকে মুক্ত? যেটা এই যে জাহেলি বিশ্ব ব্যবস্থা, এটার যে নিয়ন্ত্রণ, এটা থেকে মুক্ত। এবং এটাকে সামরিক এবং রাজনৈতিকভাবে সুসংহত হতে হবে। এটার মানে এটা না যে সেটার নিউক্লিয়ার বম থাকবে বা এটার ডেস্ট্রয়ার থাকবে বা B-52 থাকবে। এটার মানে হলো সে অস্তিত্বের সংকটের মধ্যে এখন আর নেই। আমাদের ইতিহাসের কথা চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময় থেকে খন্দকের যুদ্ধ পর্যন্ত যে সময়টা, এটাকে আপনি ইন এ সেন্স এজ অফ পায়োনিয়ার্স ধরতে পারেন, অগ্রপথিকদের সময়। এবং খন্দক থেকে খোলাফায়ে রাশিদিনের শেষ পর্যন্ত বা উমাইয়াদের সময় পর্যন্ত আপনি এটাকে সামরিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠার সময় করতে পারেন। কেন? কারণ খন্দকের আগ পর্যন্ত মুসলিমরা দুনিয়াবি সেন্সে দুর্বল অবস্থা ছিল। ওরা বেশি আক্রমণ করতেছিল, আমরা ডিফেন্ড করতেছিলাম। কিন্তু খন্দকের পর থেকে দেখবেন আক্রমণগুলো করছে মুসলিমরা, এবং এটা হাদিসেও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমে বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খন্দকের যুদ্ধের পর তার বক্তব্যটা এরকম যে এতদিন ওরা আমাদেরকে আক্রমণ করছে, এখন থেকে আমরা ওদেরকে আক্রমণ করব। এই জন্য সভ্যতার ইতিহাস আমাদেরকে বলে যে যদি আপনি নতুন সভ্যতা তৈরি করতে চান, তাহলে আগে আপনার রাজনৈতিক এবং সামরিক
কনসলিডেশন লাগবে, এটা ছাড়া হবে না। এটা আমি বাস্তবের সাথে মিলাই দেই আপনাদেরকে। বর্তমানে আমেরিকা একটা সুপার পাওয়ার। আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে চীন। আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো চীন। চীন একটা পিয়ার কম্পিটিটর আমেরিকা। কিন্তু চীন আজকে এই অবস্থায় কিভাবে আসছে? আজ থেকে 100 বছর আগে চীনের কি অবস্থা ছিল? আজকে থেকে 100 বছর আগে চীনের অবস্থা অত্যন্ত দুর্বল ছিল। বিভিন্ন বৈদেশিক শক্তি চীনের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছিল। ক্যান্টন, সাংহাই, হংকং এরকম জায়গাগুলো তারা নিয়ে গেছে। হাজার বছরের যে চৈনিক সভ্যতা সেটা নানা ভাগে বিভক্ত হয়ে গেছে। তাদের ভেতরে অভ্যন্তরীণ লড়াই চলতেছে টু দ্য এক্সটেন্ট যে 1840 থেকে 1940-এর শেষ পর্যন্ত যে সময়টা, এটাকে চাইনিজরা কি বলে? সেঞ্চুরি অফ হিউমিলিয়েশন, লাঞ্ছনার শতাব্দী। সেই জায়গা থেকে আজকে কিভাবে চীন আমেরিকার পিয়ার কম্পিটিটর, প্রধান প্রতিদ্বন্দ্বী কিভাবে হয়েছে? এটা হয়েছে এইভাবে যে প্রথমে চাইনিজ কমিউনিস্ট পার্টি একটা ভয়ঙ্কর রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে চীনের ক্ষমতা দখল করছে। তারা সমাজতন্ত্র কায়েম করছে। এরা হলো পায়োনিয়ার, তাদের অগ্রপথিক। তাদের আদর্শ কি ছিল? তাদের আসাবিয়া কি ছিল? কমিউনিজম। এটা প্রতিষ্ঠা করার পর তারা এই যে চীনা সাম্রাজ্য বিভক্ত হয়ে গেছিল, এটাকে যুদ্ধ করে আবার একীভূত করছে। তারপরে তার ব্যবসা বাণিজ্য উন্নতি আসছে, তারপরে তার প্রযুক্তিতে উন্নতি আসছে। গণচীন প্রতিষ্ঠিত হয়েছে 1949 সালে। আপনি তার কাছ থেকে, সে পৃথিবীর প্রোডাকশন হাব হচ্ছে কখন? 90-এর দশকে। এই 40 বছর সে কি করছে? সে শুরুতে কিন্তু প্রোডাকশন হাব হয় না। চীনে এখন মানুষ পড়তে যায়, শুরুতে পড়তে যেত কিনা? যেত না। সো মিলে কিনা ইবনে খালদুনের ধাপের সাথে? ইবনে খালদুন বলতেছেন যে প্রথমে হলো অগ্রপথিকদের মাধ্যমে সামরিক এবং রাজনৈতিক কনসলিডেশন। চীনের যে কমিউনিস্ট পার্টি সেটার প্রধান কে ছিল? মাও সেতুং। মাওসেতুংয়ের বিখ্যাত উক্তি কি? ক্ষমতা কোত্থেকে আসে? পলিটিক্যাল পাওয়ার কামস আউট অফ দ্য ব্যারেল অফ এ গান। রাইফেল থেকে আসে বেসিক্যালি আর কি। এই বিষয়টা হলো বাস্তবতা। আমরা অনেক সময় মনে করি যে আমাদের আগে টাকা পয়সা, বাণিজ্য, শিল্প এটসেট্রা লাগবে না। আপনার যদি এই পলিটিক্যাল শক্তিটা না থাকে তাহলে আপনার যত টাকা হোক কোনো লাভ নাই। আরবদের কথা চিন্তা করে, আরব দেশগুলোর কথা। আরব দেশগুলোর তো সবচেয়ে বেশি ধনী এখন তারা, কিন্তু তারা একটা স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে না, কারণ তারা পশ্চিমের মুখাপেক্ষী। আর যে দেশগুলো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইনফ্যাক্ট ইরানও, তারা এটা কেন নিতে পারে? কারণ তারা পশ্চিমের যে প্রভাব বলয় এটা থেকে মুক্ত হয়ে একটা পলিটিক্যাল এন্টিটি তৈরি করতে পারছে। একই দেশ আপনি তালেবানের ক্ষেত্রে চিন্তা করতে পারেন, আফগানিস্তানের ক্ষেত্রে চিন্তা করতে পারে। তারা এখন সেকেন্ড স্টেজটাতে আছে, সামরিক এবং রাজনৈতিক কনসলিডেশন। এবং তারা এখন এমন একটা অবস্থায় আছে যেখানে তারা অস্তিত্বের সংকটে নাই। তাদেরকে কে আক্রমণ করবে? নেটো আক্রমণ করছিল 20 বছর পর, তারপর তারা চলে যেতে বাধ্য হয়েছে। নেটো আক্রমণ করার আগে যারা ক্ষমতায় ছিল, নেটো যাওয়ার পরও তারা ক্ষমতায় আছে। আর কি আক্রমণ করবে তাদেরকে? তারা অস্তিত্বের সংকটে এখন নাই, তারা কনসলিডেশনের পর্যায়ে আছে। এইটা হলো আগে আসে। এখানে আরেকটা বিষয়, সেটা হলো রাজনৈতিক এবং সামরিক যে প্রতিষ্ঠা, এটার আগে আরেকটা বিষয় আছে, সেটা হলো প্রতিকৃতদের ধাপটা। এবং প্রতিকৃতের যে শুরুটা, সেটা কি দিয়ে হয়? একটা চিন্তা থাকে, একটা আদর্শ থাকে, একটা মিশন থাকে। এগুলো শুরুটা কোথায় হয়? শুরুটা চিন্তার ক্ষেত্রে হয়, এটা শুরুটা অন্তরের ক্ষেত্রে হয়, রাইট? আগে মনোজগতে বিপ্লব হয়, তারপর বাস্তবে সেটা প্রতিষ্ঠিত হয়। এটি ইতিহাসের সাক্ষ্য। তো এক সেন্স আমরা বলতে পারি যে সভ্যতার যে উত্থান, এটা শুরুটা জ্ঞানতাত্ত্বিক ভাবে হয়। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, সেটা হলো জ্ঞানতাত্ত্বিক ভাবে হয়, তার মানে এটা না যে ওদের হার্ভার্ড আছে, আমাদের হার্ভার্ড বানাইতে হবে। ওদের অনেক তত্ত্ব আছে, মতবাদ আছে, তন্ত্রমন্ত্র আছে, আমাদের এরকম বানাতে হবে, অথবা আমাদের এগুলোর ইসলামী ভার্সন বানাতে হবে না। ব্যাপারটা এমনটা না। এটার মানেটা হলো যে চিন্তাগতভাবে আপনি তার নিয়ন্ত্রণের বাইরে, আপনি বিদ্যমানতাকে চ্যালেঞ্জ করতে পারতেছেন। তার চিন্তাটা বেসিক্যালি বিপ্লব এই অর্থে। তার যে বক্সটা আছে, সেই যে নিয়মগুলো ঠিক করে দিয়েছে, এটার বাইরে গিয়ে চিন্তা করার সাহসটা আপনার আছে, ওই স্পর্ধাটা আপনার আছে। এই অর্থে এটা জ্ঞানতাত্ত্বিক। এটা মানে এটা না যে আপনার হার্ভার্ড বানাইতে হবে একটা। আচ্ছা, এবার আমরা ফাইনাল সেকশনে যাই, সেটা হলো প্রেক্ষাপট নিয়ে। যে সভ্যতার সংঘাত নিয়ে আমরা কথা বললাম এবং সভ্যতার উত্থান পতন নিয়ে আমরা কথা বললাম, এটা আমরা বাংলাদেশের সাথে মেলানোর চেষ্টা করি। সভ্যতার সংঘাত এটা বাংলাদেশে আছে কিনা? হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব বলতেছি আমরা। আমরা কি দ্বন্দ্বের মধ্যে আছি নাকি আমরা সিলেবাসের বাইরে? আছে। কিভাবে আছে এই দ্বন্দ্বটা? আপনার সামনে কিভাবে আসে এই দ্বন্দ্বটা? আপনার সামনে আসে সেকুলার রাষ্ট্রের মাধ্যমে। হক ও বাতিলের যে চিরন্তন দ্বন্দ্ব, এটার আমাদের এই জমিনে এটা সুরতটা হইল সেকুলার রাষ্ট্র আর ইসলামের ব্যবস্থার দ্বন্দ্ব। বুঝতে পারছেন? আবারও বলতেছি, হক ও বাতিলের যে চিরন্তন দ্বন্দ্ব,
ইসলাম আর জাহেলিয়াতের মধ্যে যে সংঘাত, এটার বাস্তবতা আমাদের জমিনে, আমাদের সময়ে এটার বাস্তবতা হলো সেকুলার। কেন? আমি এটা ভেঙে বলি আপনাদের। একটা এক্সাম্পল দেখতে পারেন, আমাদের দেশে এখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালু করা হচ্ছে। এটা হলো এমন একটা প্রতিষ্ঠান যার কাজ হলো এমন সব জিনিস বাস্তবায়ন করা যা ইসলামের সাথে সাংঘর্ষিক, রাইট? কাগজে কলমে আপনি হলেন 90% মুসলিমের দেশ, কিন্তু আপনি এটা বন্ধ করতে পারতেছেন না। আপনাকে এটা জিজ্ঞেস করা হয় না, এটা বাস্তবায়ন করা হচ্ছে। এটা কেন? কারণ এটা সেই দ্বন্দ্বটা আপনার এখানে আছে। সেকুলার রাষ্ট্রের কারণে আপনি এটা করতে পারতেছেন না। দেখেন, ইসলামের সবচেয়ে ব্যাপক বহিঃপ্রকাশটা কিভাবে হয়? ইসলামের মধ্যে অনেক জিনিস আছে। ইসলামের আকীদা আছে, ইসলামের ইলম আছে, আদব এবং আখলাক আছে, ইসলামের রুহানিয়াত আছে। কিন্তু ইসলামের সবচেয়ে কম্প্রিহেন্সিভ ম্যানিফেস্টেশনটা কখন হয়? ইসলামী শাসন এবং ইসলামী সমাজের মধ্য দিয়ে। কারেক্ট? ইসলাম আসলে কি এটা আপনি বুঝবেন যখন আপনি ইসলামী শাসন এবং ইসলামী সমাজের মধ্যে যাবেন, রাইট? একই কথা আধুনিক জাহিলিয়াতের ক্ষেত্রে প্রযোজ্য। আধুনিক যে জাহিলিয়াত, এটার অনেক তত্ত্ব আছে, মতবাদ আছে, আদর্শ আছে, মতাদর্শ আছে, ব্যবস্থা আছে, কিন্তু এটা সবচেয়ে কম্প্রিহেন্সিভ, সবচেয়ে ব্যাপক বাস্তবায়নটা কোথায় হয়? সেকুলার শাসন ব্যবস্থার মধ্য দিয়ে। আপনার জীবনে তো কেউ এসে তত্ত্ব মতবাদ নিয়ে আপনার সাথে কথা বলে না, কেউ তো দার্শনিক প্রশ্ন নিয়ে আপনার সাথে আলাপ করে না। এই একাডেমিক ডিসকাশনে কোনো ভূমিকা আপনার লাইফে নাই, দৈনন্দিন জীবনে নাই। আপনার দৈনন্দিন জীবনে কি আছে? শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, প্রশাসন, আইন, বিচার, রাইট, মিডিয়া, সংস্কৃতি, কাঠামো কিছু। এই কাঠামোগুলো কি দিয়ে চালিত হয়? এই মতবাদগুলো দিয়ে, এই চিন্তাগুলো দিয়ে, এই আকীদাগুলো দিয়ে। এবং এগুলোকে নিয়ন্ত্রণ করে কে? বেশিরভাগ ক্ষেত্রে এগুলো নিয়ন্ত্রণ করে সেকুলার রাষ্ট্র, রাইট? তাহলে যেভাবে ইসলামী সমাজ এবং ইসলামী শাসন হলো ইসলামের সবচেয়ে কম্প্রিহেন্সিভ ম্যানিফেস্টেশন, ঠিক একইভাবে সেকুলার রাষ্ট্র হলো আধুনিক জাহেলিয়াতের সবচেয়ে কম্প্রিহেন্সিভ ম্যানিফেস্টেশন। এবং এই কারণে এটাই হলো সভ্যতার সংঘাতের রূপ আপনার চোখের সামনে। এই জিনিসটা কয়েকটা বিষয় দিয়ে প্রমাণ করা যায়। ফর এক্সাম্পল, সার্বভৌমত্বের যে ধারণা, আমরা জানি যে আধুনিক রাষ্ট্র মানে সার্বভৌম। সার্বভৌমত্ব না থাকলে একটা পলিটিক্যাল এন্টিটি রাষ্ট্র হিসেবে গণ্য হয় না। সার্বভৌমত্ব মানে কি? সার্বভৌমত্ব মানে হলো নিজ সীমানার ভেতরে রাষ্ট্র হলো চূড়ান্ত কর্তৃপক্ষ, রাষ্ট্রের আইনই চূড়ান্ত আইন, একমাত্র রাষ্ট্র আইন প্রণয়ন করতে পারে, এই আইন সবার উপর বাইন্ডিং, এবং চূড়ান্ত আনুগত্যের হকদার হলো রাষ্ট্র। এই ব্যাপারে ইসলাম কি বলো? এই ব্যাপারে ধর্ম কি বলো? স্যার, আমার কথা বলতেছি না, ইয়েল ইউনিভার্সিটি সেকুলার একাডেমিক আছে, পল খান, তার একটা বই আছে পুটিং লিবারালিজম ইন ইটস প্লেস। ওখানে উনি বলতেছেন একত্ববাদী ধর্মে স্রষ্টার যেসব বৈশিষ্ট্যের কথা বলা হয়, সেকুলার ব্যবস্থায় রাষ্ট্রের উপর এই বৈশিষ্ট্যগুলো আরোপ করা হয় সার্বভৌমত্বের মাধ্যমে। আবারও বলতেছি, একত্ববাদী ধর্ম মানে হলো ইসলাম, ক্রিশ্চিয়ানিটি এবং ইহুদি ধর্ম। এই ধর্মে আল্লাহর যে সিফাত আছে, এই সিফাতগুলোর মধ্যে কিছু কিছু সিফাত আধুনিক রাষ্ট্রের উপর প্রয়োগ করা হয় এই সার্বভৌমত্বের কনসেপ্টের মাধ্যমে। সার্বভৌমত্ব কি আরোপ করে রাষ্ট্রের উপরে? সার্বভৌমত্ব বলে যে চূড়ান্ত আনুগত্য, মাত্র এটা বললাম যে চূড়ান্ত আনুগত্য হলো রাষ্ট্রের, আইন ও বিচারের একমাত্র উৎস হলো রাষ্ট্র। রাষ্ট্রের সীমানার মধ্যে সবচেয়ে বড় কর্তৃপক্ষ রাষ্ট্র। রাষ্ট্র ঠিক করে কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম। রাষ্ট্র সহিংসতার বৈধতা দেয়। আপনি রাষ্ট্র যখন কাউকে মারে, অথবা রাষ্ট্রের জন্য যখন কাউকে মারা হয়, তখন সেটা ভালো কাজ, আপনি খেতাব পাবেন। কিন্তু যদি অন্য কাউকে মারেন, যদি অন্য কোনো কারণে, তখন সেটা খারাপ, আপনাকে ফাঁসি দেওয়া হয়। অর্থাৎ সে সহিংসতার বৈধতা দেয়। এবং রাষ্ট্র হলো নাগরিকদের পরিচয়ের উৎস। কোনো মানুষের যদি এই যে আপনার যে পাসপোর্ট আছে, সেটা হলো ইন্টারন্যাশনাল আইডেন্টিটি কার্ড, রাইট? আপনার যদি দেশ না থাকে, আপনার কোনো নাগরিকত্ব নেই, ঠিক আছে? রাষ্ট্র আপনার অস্তিত্ব ঠিক করতেছে ইন এ সেন্স। এবং নিজ সীমানার মধ্যে শিক্ষা বলেন, অর্থনীতি বলেন, সামাজিক কাঠামো বলেন, সংস্কৃতি বলেন, প্রত্যেকটা জায়গা রাষ্ট্র কর্তৃত্ব করতেছে। তো আধুনিক জাহিলিরা কার্যত রাষ্ট্রের উপর দেবত্ব আরোপ করতেছে, সে রাষ্ট্রকে একটা ইলাহতে পরিণত করছে। এবং এটা পুরোপুরিভাবে ইসলামের অবস্থানের সাথে সাংঘর্ষিক। চূড়ান্ত কর্তৃত্ব, আইন প্রণয়ন, আনুগত্য, হালাল হারাম, সহিংসতার বৈধতা, এই সবগুলো জিনিসের কর্তৃত্ব কার? একমাত্র আল্লাহর। তো রাষ্ট্রে যে দেবতায় পরিণত হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু দুর্ঘটনাভাবে, মানে অ্যাক্সিডেন্টালি হয় না, এটা পিছনে একটা হিস্ট্রি আছে। এনলাইটেনমেন্টের মাধ্যমে ইউরোপ সেকুলার হয়ে উঠছে। সে তার সে সমাজ এবং শাসন থেকে ধর্মকে সরাইছে, কিন্তু সে ধর্মের প্রভাব থেকে মুক্ত হয় না। ধর্মের কিছু কনসেপ্ট সে রেখে দিছে, যার মধ্যে একটা কনসেপ্ট হলো পবিত্রতা। এই যে আমরা পবিত্রতার যে ধারণাটা আছে, কিছু জিনিস পবিত্র, কিছু জিনিস অপবিত্র, এই হিসেবে কোথা থেকে আসে?
ধর্মের বাইরে পবিত্রতা অপবিত্রের কোনো ধারণা আছে? না, এটা একটা ধর্মীয় ধারণা। কিন্তু দেখে সেকুলার রাষ্ট্র পবিত্র অপবিত্র আছে। পবিত্র সংবিধান, রাইট? জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এগুলোর ব্যাপারে হুকুম আহকাম আছে। জাতীয় সঙ্গীতের অবমাননা হইতে পারে, জাতীয় পতাকার অবমাননা হইতে পারে। অবমাননা মানে কি? সেটা সম্মানিত বিষয়, সেটা পবিত্র বিষয়। আদালত অবমাননা হয়, সংসদের অবমাননা হয়। এটা কিভাবে হচ্ছে? কারণ এই বিষয়গুলো পবিত্র। আবার এটা আমার বানানোর কথা না। এমিল দুলখিম, আপনার অনেকে নাম শুনছেন, সমাজবিজ্ঞানের জনকদের একজন বলা হয়। উনি বলতেছেন যে জন্মভূমি, স্বাধীনতা, পতাকা, এই বিষয়গুলো পবিত্র হয়ে উঠছে ফ্রেঞ্চ রেভলিউশনের পর। ফরাসি বিপ্লবের পর থেকে এই বিষয়গুলোকে পবিত্র গণ্য করা হচ্ছে। আমেরিকান একজন সমাজবিজ্ঞানী রবার্ট বেলা, উনি বলতেছে যে আধুনিক দেশগুলোতে, বিশেষ করে আমেরিকার কথা বলতেছে, জাতি, দেশ, জাতীয় মুক্তি, জাতীয় শহীদ, এই ব্যাপারগুলোকে যেভাবে ট্রিট করা হয়, এগুলোকে যে ভক্তি এবং শ্রদ্ধা দেখানো হয়, এটা ধর্মের মতো। এমনই বলতেছে এটা হলো সিভিল রিলিজিয়ন, নাগরিক ধর্ম। এই কারণে এই সেকুলার রাষ্ট্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অবমাননা হয় সেটা বিচার করে না, কারণ তার কাছে এটা পবিত্র না। কিন্তু যদি আদালতের অবমাননা হয় সেটা বিচার করে, কারণ তার কাছে ওইটা পবিত্র, রাইট? সো পবিত্রতার জায়গায় সে একটা প্রতিদ্বন্দ্বী স্থাপন করতেছে আপনার সামনে। এখানেও দেখেন সেকুলার ব্যবস্থার সাথে আমাদের দ্বন্দ্ব। ইসলামের অবস্থান পুরোপুরিভাবে সেকুলার অবস্থানের সাথে সাংঘর্ষিক। সমাজ এবং শাসন থেকে ইসলামকে সরানোর কোনো সুযোগ নাই, এটা ইসলামের ডোমেইন। ক্রিশ্চিয়ানিটি একটা কথা আছে যে রেন্ডার আনটু গড এন্ড রেন্ডার আনটু সিজার, যে যেটা রাজা সেটা রাজাকে দাও, যেটা আল্লাহ সেটা আল্লাহকে দাও। এটা বিকৃত ক্রিশ্চিয়ানিটির শিক্ষা, কিন্তু এবং কোনো কিছু তো ইসলামে নাই। ইসলামের অবস্থান কি? আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন ওয়া হুয়া আল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। সূরা যুখরুফে আল্লাহ বলতেছেন আল্লাহ আসমানে ইলাহ এবং তিনি জমিনে ইলাহ। ওয়া হুয়াল হাকিমুল আলীম, তিনি সর্বময়, তিনি প্রাজ্ঞ, প্রজ্ঞাময়। সেকুলার ব্যবস্থা জমিনে আল্লাহর যে কর্তৃত্ব এটাকে অস্বীকার করতেছে। কিভাবে? সে আইনের ক্ষেত্রে শরিয়াকে মানে না, সে বিচারের ক্ষেত্রে আল্লাহকে মানে না, সে মূল্যবোধের ক্ষেত্রে আল্লাহকে মানে না, সে শাসনের ক্ষেত্রে আল্লাহকে মানে না। সো বেসিক্যালি সে জমিনে আল্লাহর যে কর্তৃত্ব এটাকে অস্বীকার করতেছে। ইসলামের অবস্থা সিম্পল, সার্বভৌম সত্তা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনার দাবি হলো, আবশ্যক হলো যে আল্লাহ যে সিস্টেমটা আমাদের দিচ্ছেন আপনি এই সিস্টেমটা বাস্তবায়ন করবেন। এটা আল্লাহ অপশনাল করেন নাই, এটা আল্লাহ আপনার খেয়াল খুশির উপর ছেড়ে দেন নাই, এটা আল্লাহ ভোটের জন্য ছেড়ে দেন নাই, এটা আবশ্যকতা, এটা ঈমানের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুমের সাথে তার ইবাদতের প্রশ্নকে যুক্ত করছে, একসাথে দুটাকে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলছেন হুকুম আল্লাহ, তারপর আল্লাহ কি বলতেছেন? আল্লাহ নির্দেশ দিচ্ছে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা। হুকুমের পরে এই কথা আল্লাহ বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ প্রশ্ন করছেন তারা কি জাহেলিয়াতের হুকুম কামনা করে? তারপর আল্লাহ নিজেই বলতেছেন যে বিশ্বাসী কওমের জন্য, দৃঢ় বিশ্বাসী কওমের জন্য আল্লাহ ছাড়া শ্রেষ্ঠ বিধানদাতা কে? আল্লাহ ছাড়া শ্রেষ্ঠ কে? আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, রাইট? সো ইসলামের অবস্থান স্পষ্ট এই জায়গাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা নিসাতে যে আমরা যদি আমাদের বিবাদের ব্যাপারে, আমাদের মোকদ্দমার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলকে বিচারক না মানি, আমরা মুমিন হইতে পারবো না। আল্লাহ আযজা ওয়াজাল তার নিজের কসম করে বলতেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহকে বলতেছেন আপনার রবের কসম, তারা ঈমানদার হইতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদের ব্যাপারে আপনাকে বিচারক মানবে। এমন খালি বিচারক মানলে হবে না, পরে ওই আয়াতে পরে আল্লাহ বলতেছে তাদের অন্তর এটা নিয়ে সন্তুষ্ট হইতে হবে, বলে ঈমান হবে না। এত সহজ না ঈমান। কাজেই এখানে ইসলাম এবং সেকুলার ব্যবস্থা মুখোমুখি দাঁড়ায় যায়। এই দুই অবস্থানের মধ্যে কোনো সমন্বয় সম্ভব না। ইসলাম যদি এগুলো মেনে নেয় সেকুলার ব্যবস্থার কথা, তাহলে এটার ইসলাম থাকবে না। সেকুলার ব্যবস্থা যদি ইসলামের কথা মেনে নেয়, এটার সেকুলার ব্যবস্থা থাকবে না। এটা একটা জিরো সাম গেম। এবং এটা আল্লাহর রুবুবিয়াতের প্রশ্ন, আল্লাহর উলুহিয়াতের প্রশ্ন, তার মালিকানা, তার রাজত্বের প্রশ্ন, তার কর্তৃত্বের প্রশ্ন এবং আল্লাহর গোলামী প্রশ্ন। এখানে আপনি ছাড় দেওয়ার কোনো এখতিয়ার আপনার নাই আমাদের কারণে। এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হলো অন্য সব ধর্ম সেকুলার রাষ্ট্রের যে আধিপত্য এটাকে মেনে নিছে। অন্য সব রাষ্ট্র সেকুলার রাষ্ট্র যে বাউন্ডারি দিছে, যে সীমানা দিছে, সেই সীমানার ভিতরে নিজেকে নতুন করে তৈরি করছে। সে একটা আধুনিক সংস্করণ তৈরি করছে এবং সে তার আগের অবস্থান ছেড়ে চলে আসছে। ইসলাম ছাড়া ইসলাম এখনো সেকুলার রাষ্ট্রের কর্তৃত্ব মানে নাই। ইসলাম এখনো সেকুলারিজমের আধিপত্য মেনে নেয় নাই। ইসলাম হলো প্রতিরোধের শেষ ফ্রন্ট। এবং এই কারণে সেকুলার রাষ্ট্র ইসলামকে অন্য 10টা ধর্মের মতো চিন্তা করে। সভ্যতার উত্থান এবং পতনের যে আলোচনা, এই আলোচনা থেকে বাংলাদেশের ব্যাপারে আমরা কি ইনসাইট পাই?
দেখেন, বাংলাদেশের সামনে অনেকগুলো সংকট, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, ভূরাজনৈতিক সংকট। এই সংকটগুলোর মধ্যে কিছু হলো অভ্যন্তরীণ, সংকটগুলোর মধ্যে কিছু হলো বাহ্যিক। এবং এই সংকটগুলা সহজে চলে যাবে না। যত সময় যাবে সংকটগুলো আরো ঘনীভূত হবে, এগুলো আরো জটিল রূপ ধারণ করবে এবং এগুলো আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, এগুলো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হয়ে দাঁড়াবে। আমাদের হাতে খুব বেশি সময় নাই, আমাদের এই একটা সমাধান খুঁজে বের করতে হবে। কিন্তু এই জমিনের দুর্ভাগ্য হলো, এই জমিনের মানুষ বারবার উঠে দাঁড়াইছে, বারবার বিদ্রোহ করছে, বারবার কুরবানি দিছে, বারবার রক্ত দিছে, কিন্তু তারা যেটা চাইছে তারা এটা কখনোই পায় না। তাদের তামান্না কখনো বাস্তবায়িত হয় নাই, এখনো হয় না। এই জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পরে এখানে দাঁড়ায় এটা আমরা স্পষ্টভাবে বলতে পারি যে জুলাই গণঅভ্যুত্থান বহুলাংশে ব্যর্থ। পুরোপুরি ব্যর্থ বলতেছি না, কারণ আওয়ামী জাহিলিয়াতের এক ধরনের পতন হয়েছে, ইটস এ সিগনিফিকেন্ট ডিসিশন। এটা করে ঠুনকো কিছু না, কিন্তু এটা তো তাৎক্ষণিক অর্জন। এর পরে কি ফালাই দিচ্ছেন তাকে, খুব ভালো। এরপরে কি? আপনি কি ধরনের সমাজ চান? আপনি কি ধরনের শাসন চান? শান্তি কোথায়? ইনসাফ কোথায়? আদল কোথায়? সেটা নাই। আমি 1 বছর আগে আপনার সামনে দাঁড়ায় বলছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মুক্তি আসে নাই। তখন এই কথাটা অনেকের কাছে খারাপ লাগছিল, অনেকে বিরোধিতা করছিল, কিন্তু এখন এই কথাটা সবার সামনে স্পষ্ট যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মুক্তি আসে নাই। আমরা সেই একই চক্রের মধ্যে পড়ে গেছি আবার। কেন হয়েছে এটা? কারণটা হলো আমরা মুক্তির ভুল সংজ্ঞা নিচ্ছি, আমরা ভুল জায়গায় মুক্তি খুঁজতেছি, আমরা মুক্তির সংজ্ঞা নিচ্ছি পশ্চিমের কাছ থেকে। এই জন্য কখনো আমরা মুক্ত তো হইতেই পারতেছি না, কখনো আমরা ভারতের গোলামি করতেছি, কখনো আমরা আমেরিকার গোলামি করতেছি। মুক্তির সংজ্ঞা আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে কোরআনে বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন মুমিনদের ওয়ালি, তিনি মুমিনদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনেন। আর কাফেরদের ওয়ালি হলো তাগুত, যে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আপনি মুক্তির সংজ্ঞা নিয়েছেন তাগুতের কাছ থেকে, আপনি তাগুতের অনুসরণ করছে এবং তাগুত আপনাকে অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। মুক্তির মানে কি? মুক্তির মানে হলো আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন, আপনি আখিরাতে নাজাত পাবেন এবং দুনিয়াতে আপনি ওই জিনিসটা বাস্তবায়ন করবেন যেটা আল্লাহ বাস্তবায়ন করাইতে চান। সাহাবে রবি ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, উনি পারস্যের সেনাপতি রুস্তমের কাছে কি বলছেন? এই কথাই তো বলছে। তাকে প্রশ্ন করা হয়েছে, তোমরা এখানে কেন আসছো? তিনি বলছেন, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। কেন? মানুষকে মাখলুকের গোলামি থেকে বের করে খালেকের গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন মানুষকে ধর্মের অন্যায় এবং অবিচার থেকে বের করে ইসলামের আদরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এটাই তো মুক্তি, এটাই তো আজাদু। কিন্তু আপনি সেটা চাচ্ছেন না। আপনি খুঁজতেছেন কোন জায়গায়? আপনি খুঁজতেছেন পশ্চিমা মতবাদের মধ্যে। এবং আমরা আরেকটা সমস্যা করছি, যেটা আমরা ইমিডিয়েট সলিউশনের দিকে তাড়াচ্ছি, আমরা তাৎক্ষণিক অর্জনের দিকে তাকাচ্ছি। আমরা মনে করতেছি আইয়ুব খানের পতন হলেই হবে, আমরা মনে করছি ইয়াহিয়ার জুলুম শেষ হলেই হবে, আমরা মনে করছি এরশাদের পতন হলেই হবে, আমরা মনে করছি হাসিনার পতন হলেই মনে হবে। হয়েছে তো পতন? কিছু হয় নাই। কারণ আপনি বারবার ব্যক্তি পরিবর্তন করতেছেন। আপনার সমস্যা ব্যক্তি নিয়ে না, ব্যক্তি একটা সমস্যা অবশ্যই, কিন্তু সমস্যার গোড়া কোথায়? ব্যবস্থায়। আপনার ব্যবস্থা পরিবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবস্থা নিয়ে পরিবর্তন করতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান হবে না। কিন্তু এটা আমরা করতেছি না এবং আমরা ভুল জায়গায় সমাধান খুঁজতেছি। ইমাম গাজ্জালির একটা কথা আছে, সেটা হলো সমাজের ভিত্তি হলো দিন আর সমাজের অভিভাবক হলো শাসন। কিন্তু আপনি পুরো আলোচনাটা করতেছেন কি নিয়ে? শাসক পরিবর্তন করা নিয়ে এবং সুশাসন নিয়ে। কিন্তু আপনার সমাজের ভিত্তি কি হবে? আপনার শাসনের ভিত্তি কি হবে? সেটা নিয়ে আপনি আলোচনা করতেছেন না। আপনার সমাজের ভিত্তি কোন দিন হবে বলেন? বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশ বা গত 50 বছর 70 বছর এগুলো আপনাকে কি দিতে পারো? কিছু দিতে পারে না। আপনার সমাজের ভিত্তি কি হবে? শাসনের ভিত্তি কি হবে? নয়া রাজনৈতিক বন্দোবস্ত, লিবারালিজম, লালনবাদ, এগুলো। এরা গত 1 বছরে এত মানুষের কুরবানি পরে যে গণ অভ্যুত্থান আসছে, সেটার যে অর্জন, এটাকে একটা বছর ধরে রাখতে পারে না। এগুলো নিয়ে আপনি হিন্দুত্ববাদের সামনে দাঁড়াবেন, এটা নিয়ে আপনি ভারতীয় সম্প্রসারণবাদের সামনে দাঁড়াবেন, এটা নিয়ে আপনি লিবারালিজমের মোকাবেলা করবেন, এটা নিয়ে আপনি সভ্যতার সংঘাতে বিজয়ী হবেন? অসম্ভব এটা। যদি এইসব লোক আর আদর্শ নিয়ে আপনি সভ্যতার সংঘাতে হাজির হন, আপনার অস্তিত্বই থাকবে না এবং এইদিকেই আমরা আগায় যাচ্ছি। যদি আমাদের অস্তিত্ব টিকায় রাখতে হয়, যদি অস্তিত্বের এই হুমকিগুলো মোকাবেলা করতে হয়, যদি আপনাকে একটা সিভিলাইজেশনাল প্রজেক্ট হিসেবে হাজির হইতে হয়, যদি সভ্যতার এই সংঘাতে আপনাকে বিজয়ী হইতে হয়, তাহলে আমাদের একমাত্র অপশন হলো ইসলামে ফিরে যাওয়া। আমাদের একমাত্র অবস্থান হলো ইসলামকে আঁকড়ে ধরা, বাংলাদেশকে মুসলিমবঙ্গ হয়ে ওঠা। তাই সভ্যতা উত্থান এবং পতনের আলোকে যদি আমরা চিন্তা করি,
আমাদের প্রথম কাজ হলো ইসলামের ভিত্তিতে একটা পলিটিক্যাল এন্টিটি তৈরি করা, ধাপের সাথে মিলান, সামরিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠা, এটা হলো প্রথম ধাপ। এমন একটা পলিটিক্যাল এন্টিটি যেটা এই জাহিলি বিশ্ব ব্যবস্থা, এই রাজ্জালি বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত। তার মানে কি আমাদের ডিগ্রির দরকার নাই, আমাদের প্রযুক্তির দরকার নাই, নিউক্লিয়ার বমের দরকার নাই, ড্রোনসের দরকার নাই, ব্যবসা বাণিজ্যের দরকার নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু এগুলা হবে আপনার এই পলিটিক্যাল এন্টিটি তৈরি হওয়ার পরে, এর আগে না। কারণ এর আগে আপনি যা কিছু তৈরি করেন সেটা নিয়ন্ত্রণ কার হাতে? এই বিশ্ব ব্যবস্থার হাতে। কোনো লাভ নাই, আপনি যা কিছু তৈরি করেন কোনো লাভ হচ্ছে না। আরব তারি যে এত বিলিয়ন ট্রিলিয়ন ডলার, এটা উম্মদের কি কাজে লাগতেছে বড়? এটা লাগতেছে না, কারণ সে বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ থেকে বের হতে পারে না। আর এই যে পরিবর্তনের প্রক্রিয়া, এটা শুরু হবে কিভাবে? আবারও যান, ওই ধাপে যান। প্রথম ধাপটা কি? দ্য এজ অফ পায়োনিয়ার্স। অগ্রপথিক লাগবে, আদর্শ লাগবে, একটা মিশন লাগবে। আপনার আদর্শ কি? আপনার আসাবিয়া কি হবে? আপনার আদর্শ হবে ইসলাম, দ্বীন ইসলাম, তাওহীদ, আল ওয়ালা ওয়াল বারা। এটার ভিত্তিতে আপনাকে কাজ করতে হবে। আপনার মিশন কি হবে? আপনার মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা। আর এই অগ্রপথিকরা কারা হবে? এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই অগ্রপথিকদের এমন মানুষ হইতে হবে যারা সংখ্যায় অল্প। এটা হইতে হবে না, এটা বাস্তবতা। ইতিহাস থেকে আপনি দেখবে পরিবর্তনের জন্য সব মানুষ একসাথে আসেন। কেন আসে না? কাজটা কঠিন, এই জন্য আসে না। অল্প কিছু মানুষ কাজটা শুরু করে অনেক দূর আগায় নিয়ে যায়, তারপর বাকিরা সেখানে যুক্ত হয়। সবাই অটোমেটিক ইউনাইটেড হয়ে যাবে, সবাই একসাথে এসে অনেক বড় কিছু তৈরি করবে, এগুলো ফ্যান্টাসি, হিস্ট্রি ল্যাব। আপনার আগে অগ্রপথিকদের লাগবে, যেই অগ্রপথিকরা কষ্ট সহ্য করবে, যারা প্রতিকূলতার মুখোমুখি হবে, যাদের ইস্পাত কঠিন দৃঢ়তা থাকবে, যাকে বুকের মধ্যে আগুন থাকবে, চোখের মধ্যে স্বপ্ন থাকবে, এবং যারা যুগব্যাপী একটা কাজের দায়িত্ব গ্রহণ করতে পারবে, যাদের মধ্যে জজবা থাকবে, ডিসিপ্লিনও থাকবে, যাদের মধ্যে দৃঢ়তা থাকবে, স্থিরতা থাকবে, হেলম থাকতে হবে। আদর্শ, মিশন আর কম্প্রোমিস, এটা হলো সভ্যতার সংঘাতে আমাদের করণীয়। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই দায়িত্ব গ্রহণ করব কিনা, আমরা সেই অগ্রপথিক হয়ে উঠবো কিনা। যদি আমরা আগে না আসি তাহলে কি হবে? যা আগে হয়ে আসছে সেটাই হবে, যা এখন চলতেছে সেটাই হবে, এবং এই চক্র শেষ হবে না। আসসালামু আলাইকুম।